হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তোমাদের ডেরিভেটিভের যত কিছু ছিল সমস্ত কিছুই শিখিয়ে দেওয়া হয়েছে। আজ তোমাদের ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা শেখানো হবে। দেখো, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা হচ্ছে ডেরিভেটিভ থেকে এসছে। যারা ডেরিভেটিভ ঠিকঠাকভাবে করেছে তাদের ইন্টিগ্রেশন কোনো প্রবলেম হবে না। ইন্টিগ্রেশনটা কি, দেখো, ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের ঠিক উল্টোটা। আমরা ডেরিভেটিভ যদি ঠিকঠাক শিখে থাকি, ইন্টিগ্রেশন বের করতে আমাদের অতটা অসুবিধা হবে না। তো আমরা ইন্টিগ্রেশনে আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রাল, মানে অনির্দিষ্ট সমাকল। এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের আজ আলোচনা করা হবে। দেখো, ফার্স্ট কথা বলি, আমরা ক্যালকুলাস সম্বন্ধে কী জানি? আমরা ক্যালকুলাসকে দুটো ভাগে ভাগ করেছিলাম। ক্যালকুলাসকে আমরা নর্মালি দুটো ভাগে ভাগ করবো আর কি। একটা আমরা কি পড়েছি, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর একটা নর্মালি একটা পড়ব ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাস মানে কি? মানে অন্তর্কলজ, মানে যেটা আমরা পড়ে এসেছি, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। এবার আমরা পড়বো কি, ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস মানে কি? সমাকলন সম্বন্ধে পড়বো। ইন্টিগ্রালের বাংলা মানে হচ্ছে সমাকলন। তো দেখো, এটা ভাগ নয়, জাস্ট একটা ক্যালকুলাসের আমরা দুটো জিনিস আমরা পড়ছি আর কি। আচ্ছা, ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আমরা কি কি শিখেছি? ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আমরা শিখেছি যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে ডিআই বাই ডিএক্স দ্বারা আমরা কি শিখেছি? ওয়াইয়ের বৃদ্ধির হার কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এক্স। এটা শিখেছি। আর কি শিখেছি? আমরা ডেরিভেটিভ দ্বারা কি শিখেছি? ডেরিভেটিভ দ্বারা বেগ নির্ণয় করা শিখেছি। বেগ নির্ণয় করতে পারি। কীভাবে করতে পারি? যদি একটা ফাংশন এক্স দেওয়া থাকে, সেটা যদি সরল হয়, তবে টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করে দিই, তখন সেটা কী হবে? বেগ নির্ণয় করা হয়ে যাবে। আর কি শিখব? এখান থেকে আমরা স্পর্শকের প্রবণতা বের করতে শিখব। স্পর্শকের প্রবণতা নির্ণয় ডেরিভেটিভ দ্বারাই করেছিলাম, যে ডিআই বাই ডিএক্স দ্বারা আমরা ডেরিভেটিভের দ্বারা স্পর্শকের প্রবণতা নির্ণয় করা শিখেছি। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা কি শিখব? ইন্টিগ্রাল ক্যালকুলাস নর্মালি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। ইনডেফিনাইট ইন্টিগ্রাল বাংলা মানে হচ্ছে অনির্দিষ্ট সমাকল, আর ডেফিনাইট ইন্টিগ্রাল মানে কি? নির্দিষ্ট সমাকল। দেখো, ইনডেফিনাইট ইন্টিগ্রাল দ্বারা কি নির্ণয় করতে পারি? ফাংশনের আদিরূপ বের করতে পারি। কোনো একটা ডেরিভেটিভ দেওয়া থাকলে সেই ডেরিভেটিভের আদিরূপ, মানে আগের যে রূপটা আছে সেটা বের করতে পারি। মানে ফাংশনের আদিরূপ নির্ণয় করা যায়। আদিরূপ নির্ণয় করা যায়। আর ডেফিনাইট ইন্টিগ্রাল দ্বারা কি নির্ণয় করা যায়? ডেফিনাইট ইন্টিগ্রাল দ্বারা এরিয়া নির্ণয় করা যায়। কোনো একটি কার্ভের এরিয়া নির্ণয় করা যায়। কোনো একটি কার্ভের এরিয়া নির্ণয় করা যায়। যেমন এটা দেখো, সাপোজ এইটা একটা অক্ষ, এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই একটা কার্ভ ওয়াই ইকাল টু এফ এক্স হচ্ছে একটা কার্ভ। এই কার্ভটা হচ্ছে এক্স অক্ষ, এই এক্স ইকাল টু এ আর এক্স ইকাল টু বি দ্বারা, এটা হচ্ছে এক্স ইকাল টু এ, এটা হচ্ছে এক্স ইকাল টু বি। এই দুটো রেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করব? এখানে একটা রেখা টেনে দেবো, একটা আয়তক্ষেত্রাকার স্ট্রিপ নিব, যেটার প্রস্থ হচ্ছে ডিএক্স ধরবো। তার এখানে এরিয়া কী হবে? এরিয়া
ইকুয়াল টু ইন্টিগ্রেশন fx dx, যেখানে x এর মানটা a থেকে b এর মধ্যে, a থেকে b পর্যন্ত থাকবে x এর মানটা। এইভাবে আমরা এরিয়া নির্ণয় করতে পারি। ডিএক্সটা কি, ডিএক্স হচ্ছে ছোট্ট একটা স্ট্রিপ যেটা আয়তক্ষেত্রে নিয়েছি তার প্রস্থের দৈর্ঘ্য ডিএক্স। আর এফএক্সটা কি, এফএক্স হচ্ছে ওয়াইটাই হচ্ছে এফএক্স, মানে এই যে স্ট্রিপটা নিয়েছি তার দৈর্ঘ্যটা হচ্ছে এফএক্স। এভাবে নির্ণয় করা যায়। এবার এটা নিয়ে আমরা পরে আলোচনা করব যে ডেফিনাইট ইন্টিগ্রাল দ্বারা কীভাবে এরিয়া নির্ণয় করা যায়, এটা আমরা পরে আছে। তো এখন আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। নর্মালি আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস দুটো একে অপরের অপোজিট। কোনো একটা ফাংশনের যদি ডেরিভেটিভ দেওয়া থাকে, সেই ডেরিভেটিভ থেকে আমরা আবার কোন ফাংশন থেকে ডেরিভেটিভ করে এসছি সেইটা নির্ণয় করাই হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। দেখো নেক্সট কি বলেছে, হোয়াট ইজ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন জিনিসটা কি দেখো, সাপোজ একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ একটা ফাংশন ধরো এফএক্স একটা ফাংশন। এই ফাংশনের আমরা ডেরিভেটিভ করলে কী বেরোবে, এফ ড্যাশ এক্স বা ডিআই বাই ডিএক্স। তাহলে এখানে কি পেলাম, এখানে এই এফএক্সের ডেরিভেটিভ কী হলো, এফএক্সের হচ্ছে ডিফারেন্সিয়েশন করছি, মানে ডিফারেন্সিয়েশন মানে কি, ডিআই এফ ইএন আই, এফএক্সের ডিফারেন্সিয়েশন কত হবে, এফ ড্যাশ এক্স। এই এফ ড্যাশ এক্সটা কি, এফএক্সের ডেরিভেটিভ করে এসেছি। এই এফ ড্যাশ এক্সটা কাকে ডেরিভেটিভ করে এসেছি, এই এফএক্সকে ডেরিভেটিভ করে এসছে এফ ড্যাশ এক্স। এই এফ ড্যাশ এক্স যাকে ডেরিভেটিভ করে এসছে সেইটা বের করার প্রসেসকেই বলা হয় ইন্টিগ্রেশন। মানে ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টোটা, ডিফারেন্সিয়েশনের উল্টোটাকে কী বলবো, অ্যান্টি ডিফারেন্সিয়েশন। কী বললাম, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ দেওয়া থাকলে ওই যে ডেরিভেটিভ যেটা দেওয়া আছে ওটা কোন ফাংশনকে ডেরিভেটিভ করে এসছে, মানে এফএক্সকে ডেরিভেটিভ করে এসছে, ওই এফ ড্যাশ এক্স থেকে আবার ঘুরে এফএক্স নির্ণয় করার প্রসেসটাকে বলা হয় ইন্টিগ্রেশন। এই মানে ডিফারেন্সিয়েশনের উল্টোটাকে বলা হয় ইন্টিগ্রেশন। এটা অ্যান্টি ডিফারেন্সিয়েশনটাকে বলা হয় ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো কী শিখলাম, ইন্টিগ্রেশন কি, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ দেওয়া আছে, ওই ডেরিভেটিভটা কোন ফাংশনকে ডেরিভেটিভ করে এসছে সেটা নির্ণয় করার প্রসেসটাকেই বলা হয় ইন্টিগ্রেশন। তো এই এফএক্সটা কি, এফএক্সটা হচ্ছে এফ ড্যাশ এক্সের উল্টোটা, মানে এটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। এফএক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্সের অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে এফএক্স, আবার ঘুরে সেই ফাংশনটা ফেরত আসছি। আচ্ছা, এটাকেই বলা হয় আমরা ইন্টিগ্রাল বা এফ ড্যাশ এক্সের কী বলবো, আদি রূপ। মানে আগের রূপটা কী ছিল, এফএক্স ছিল, এফ ড্যাশ এক্স পাওয়ার আগের রূপটা কী ছিল, এফএক্স ছিল। এটাই হচ্ছে আদি রূপ, মানে প্রিমিটিভ ফর্ম লিখতে পারি। আচ্ছা, এখানে ইন্টিগ্রাল আর ইন্টিগ্রেশনের মধ্যে কী পার্থক্য দেখো, ইন্টিগ্রাল হচ্ছে আগের রূপটা আমরা পাচ্ছি, তো আগের রূপটা পাওয়ার জন্য যে প্রসেসটা করছি সেই প্রসেসটাকেই বলা হয় ইন্টিগ্রেশন। তো এখানে লিখতে পারো যে ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রাল বলতে কোনটা, আগের রূপটা, ইন্টিগ্রাল বের করার প্রসেসকেই বলা হয় ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইন্টিগ্রেশন হচ্ছে একটা প্রসেস, যে আগের ফাংশনটা বের করার জন্য যে প্রসেসটা করবো সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন, আর করার পর যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে ইন্টিগ্রাল। তো দেখো যেটা আমরা বললাম সেটাই আমরা তোমাদের লিখিয়ে দিচ্ছি। দেখো কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ দেওয়া থাকলে, মানে এই একটা ফাংশন এর ডেরিভেটিভ দেওয়া আছে এফ ড্যাশ এক্স, তবে ওই ডেরিভেটিভটি, মানে এই যে ডেরিভেটিভটা কোন ফাংশন থেকে ডেরিভেটিভ করে এসেছে, এফ এক্সকে ডেরিভেটিভ করে এসছে, তা নির্ণয় করার প্রসেসকেই বলা হয় ইন্টিগ্রেশন। মানে এই এফ ড্যাশ এক্স থেকে আবার এফ এক্সকে যেতে হলে যে প্রসেস করতে হয় সেটাকেই বলা হয় ইন্টিগ্রেশন। সাপোজ তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ ধরো ডি ডি এক্স অফ সাইন এক্স, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে, কস এক্স।
তাহলে সাইন এক্সের এটা হচ্ছে ডেরিভেটিভ, ডেরিভেটিভ হচ্ছে কি কস এক্স। তাহলে কস এক্সটা কাকে ডেরিভেটিভ করে এসছে? সাইন এক্সকে ডেরিভেটিভ করছে। তাহলে কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। তাহলে ডেরিভেটিভ এখানে কি লিখবো? তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি? সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। আর কস এক্সের ইন্টিগ্রেশন কি? মানে কস এক্সটা কাকে ডেরিভেটিভ করে এসছে? সাইন এক্সকে ডেরিভেটিভ করে এসছে। তাহলে কস এক্সের ইন্টিগ্রেশন হবে সাইন এক্স। কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। মানে কস এক্সের আদিরূপ কী ছিল? সাইন এক্স ছিল। তাহলে এটা লিখব কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স। তাহলে এটা এরকম লিখতে পারি, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স সমান সাইন এক্স। আচ্ছা, এখানে একটা প্লাস সি লাগবে, সেটা আমরা পরে বলবো। প্লাস সি, এখানে প্লাস সি দিতে পারে, কোনো অসুবিধা নেই, নাহলে উনি এখন না দিলেও চলবে। সিটা কি পরে বলবো এখন। তো ইন্টিগ্রেশনটা কি? ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের উল্টোটা। তাহলে এখানে লিখতে পারি যে ইন্টিগ্রেশন ইজ রিভার্স প্রসেস, মানে উল্টো প্রসেস, রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেস। ইয়ার ENTITION। দেখো নর্মালি আমরা ইন্টিগ্রেশনকে কীভাবে লিখবো? দেখো নর্মালি আমরা কোনো একটা ফাংশনের যদি এফএক্সের যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এরকম লিখবো। ইন্টিগ্রেশন চিহ্ন হচ্ছে এরকম, একে ধরো ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এটার দ্বারা বোঝাচ্ছি যে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। কাকে ইন্টিগ্রেশন করছি? এফএক্সকে ইন্টিগ্রেশন করছি। তো ইন্টিগ্রেশন করে যদি উত্তরটা আসে এরকম, ধরো এর অ্যান্সারটা আসলো এফএক্স প্লাস সি। আচ্ছা, সি একটা ধ্রুব, আমরা সি নিয়ে পরে আলোচনা করবো যে সিটা আমরা কোথা থেকে পেলাম, ঠিক আছে? তো এফএক্স ডিএক্সের আমরা ইন্টিগ্রেশন করছি, তো ইন্টিগ্রেশন চিহ্ন হচ্ছে এইটা, তার অ্যান্সার যদি এইটা আসে তাহলে এটাকে লিখবো কি? এই এফএক্সটাকে, যাকে আমরা ইন্টিগ্রেশন করছি, এই এফএক্স, এটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ট। বাংলাতে কি বলা হয়? সমাকল্য। আর এইটা কি? সাইন অফ ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনের চিহ্ন। যেমন ডেরিভেটিভকে কি দিয়ে লিখি? ডিএক্স দিয়ে লিখি। ডেরিভেটিভ কি লিখি? ডিএক্স। সেরকম ইন্টিগ্রেশনকে চিহ্ন দিয়ে লিখি ইন্টিগ্রেশন এইভাবে, মানে এইভাবে। এটা কি? এটা সাইন ইন্টিগ্রেশনের সাইন অফ ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনের চিহ্ন। আচ্ছা, এটা আমরা এরকমভাবে কেন লিখলাম? এটা দেখো, সাম, আমরা সাম মানে কি? যোগফল জানি। সাম শব্দের প্রথম অক্ষরের বিস্তৃত আকার, মানে ইলংগেটেড ফর্ম। সাম শব্দের প্রথম অক্ষরের বিস্তৃত আকারটাই হচ্ছে এরকম আসবে। দেখো এটা কেন আসছে? আমরা আগেকার দিনে আমাদের ইন্টিগ্রেশন দ্বারা কোনো একটা শ্রেণীর যোগফল নির্ণয় করা যেত, ক্ষেত্রফল নির্ণয় করা যেত। সেই জন্য যোগফল নির্ণয় ইন্টিগ্রেশন দ্বারা করা হতে হলে যোগফলের ইংরেজি হচ্ছে সাম, এসিএম। এই সামের এসের বিস্তৃত আকার, মানে এসকে যদি আমরা বাড়াই তখন কীরকম আসবে? এরকম টাইপের আসবে। এটা এসের মতন দেখতে, খানিকটা ইন্টিগ্রেশন চিহ্নটা হচ্ছে এসের মতন দেখতে। এই এসকে যদি এরকম বাড়াই তখন এরকম ফর্ম আসবে, বিস্তৃত করি, ইলংগেটেড ফর্ম করি, তখন এরকম চিহ্ন আসবে। সেই জন্য যোগফল নির্ণয় করা হতো বলে সেই জন্য এখানে এস আকারে লিখতেছি, এসের বিস্তৃত আকার লিখতেছি। সেখানে লিখছি সাম শব্দের প্রথম অক্ষরের বিস্তৃত আকার হচ্ছে এরকম হবে। আর যাকে ডেরিভেটিভ করছি তাকে হচ্ছে ইন্টিগ্র্যান্ট বলা হয়, মানে সমাকল্য বলা হয়। আচ্ছা, এখানে ডিএক্সটা কি? ডিএক্সটা হচ্ছে এখানে কার সাপেক্ষে করতেছি ইন্টিগ্রেশন। এখানে হচ্ছে ডিএক্সটা বোঝাচ্ছে যে ভেরিয়েবল এক্স, ভেরিয়েবল অফ এক্স, মানে এক্সের সাপেক্ষে করতেছি। আচ্ছা, এই যে এফএক্সটা পেলাম, এই এফএক্সটাকে বলা হয় ইন্টিগ্রাল। বাংলাতে বলা হয় সমাকল। আর সিটাকে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, মানে সমাকলন ধ্রুবক। আচ্ছা, এটা আমরা পড়বো কিভাবে?
এটা আমরা পড়ব ইন্টিগ্রেশন এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। এটা পড়ব হচ্ছে কিভাবে, ইন্টিগ্রেশন এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্সের সাপেক্ষে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতেছি। নেক্সট কি, যে এখানে আমরা সিটা কোথা থেকে পেলাম, এই ধরনের ইন্টিগ্রেশনকে আমরা কেন অনির্দিষ্ট মানে ইনডিফিনিট ইন্টিগ্রেশন কেন বলবো, এগুলো নিয়ে এবার আলোচনা করব। দেখো, ধরো একটা ফাংশন দেওয়া হলো, লেট এ ফাংশন, লেট এ ফাংশন y ইকাল টু এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার, এই একটা ফাংশন ধরলাম। তো এখন বলা হলো যে ফাংশনটাতে আছে তার ডেরিভেটিভ বের করো। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ কত হবে, এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এর ডেরিভেটিভ হবে 2x। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী লিখব, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন মানে ডেরিভেটিভ হচ্ছে 2x হবে, আর 2x এর অ্যান্টি ডেরিভেটিভ কী হবে, এটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ 2x এর অ্যান্টি ডেরিভেটিভ হবে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি কি, যে 2x এর ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনটা কি বলছিলাম, ডেরিভেটিভ করে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা কাকে ডেরিভেটিভ করে এসছে সেটাই হচ্ছে 2x এর ইন্টিগ্রেশন। তাহলে 2xটা হচ্ছে ডেরিভেটিভের অ্যান্সার, তাহলে এই 2xটা কাকে ডেরিভেটিভ করে এসছে, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ এসছে, সুতরাং 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে হবে এক্স স্কোয়ার। তাহলে এটাকে কী লিখতে পারি, দ্যাট ইজ, এটাকে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে লিখতে পারি 2x এর ইন্টিগ্রেশন 2x dx সমান এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে আদিরূপ হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, একই রকম তোমার আরেকজন বন্ধু আছে, তাকে দিলাম আরেকটা ডেরিভেটিভ করতে, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে ডেরিভেটিভ করতে বললাম। তাহলে এর ডেরিভেটিভ কত হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x, 1 এর ডেরিভেটিভ কত হবে 0। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কী হবে 2x, এটার ডেরিভেটিভ হচ্ছে 2x, আর এটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে 2x। আচ্ছা, এই 2x যে ডেরিভেটিভ যেটা পেয়েছি, এটা কাকে ডেরিভেটিভ করে পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে 2x এর ইন্টিগ্রেশনটা কত হবে এখানে, এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে লিখব কি, 2x এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ 2x dx সমান এক্স স্কোয়ার প্লাস 1। একই রকম তোমার নেক্সট যে বন্ধু আছে তাকে দিলাম ডেরিভেটিভ করতে, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 2 এর ডেরিভেটিভ করতে দিলাম। তাহলে তার অ্যান্সার কত হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x, আর 2 এর ডেরিভেটিভ হবে 0। তাহলে এই যে ডেরিভেটিভটা পেয়েছি, এটা কাকে ডেরিভেটিভ করে পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস 2কে। তাহলে এখানে 2x এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2 এর ডেরিভেটিভ কত, এটা হচ্ছে ডেরিভেটিভ, আর হচ্ছে 2x এর ইন্টিগ্রেশন অ্যান্টি ডেরিভেটিভ কত, অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে 2x এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 2, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ 2x dx সমান এক্স স্কোয়ার প্লাস 2। আচ্ছা, একই রকম নেক্সট আরেকটা ডেরিভেটিভ করতে দিলাম, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এর ডেরিভেটিভ কত হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ 2x, আর 2x এর হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে 2x এর ইন্টিগ্রেশন 2
2x-এর ইন্টিগ্রেশন কত হবে এক্স স্কোয়ার -1, মানে 2x-এর আদি রূপ কী ছিল, আগের রূপটা কী ছিল, x²-1। তাহলে এখান থেকে লিখতে পারি দ্যাট ইজ ইন্টিগ্রেশন 2x dx সমান x²-1। একই রকম d dx অফ x²-2 করলে কত হচ্ছে, এখানেও ডেরিভেটিভটা কত পাচ্ছি 2x, তাহলে x²-2 এর ডেরিভেটিভ কত 2x, আর 2x এর অ্যান্টি ডেরিভেটিভ কত x²-2। তাহলে এখান থেকে লিখতে পারি কি, এই 2x এর আগের রূপটা কত x²-2, মানে 2xটা কাকে ডেরিভেটিভ করে এসেছি x²-2, তাহলে 2x এর ইন্টিগ্রেশন হবে 2x এর ইন্টিগ্রেশন কত হবে এখানে x²-2, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ 2x dx এর মান কত হবে x²-2। আচ্ছা, তাহলে দেখো এরকম করে করে আমরা যতই করতে থাকি 2x-2, 2x x²-2, x²-3, x²-4, x²+6 যাই বসায় না কেন সবার ডেরিভেটিভ আমাদের একই আসছে। তো এখানেও দেখো একই রকম 2x এর ইন্টিগ্রেশন কত আসছে, দেখো x²-2 আসছে, একবার 2x এর ইন্টিগ্রেশন x²-1 আসছে, আরেকবার 2x এর ইন্টিগ্রেশন x²+2 আসছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 2x এর যখন ইন্টিগ্রেশন করতে দিচ্ছি বিভিন্ন বন্ধুর বিভিন্ন রকম অ্যান্সার আসছে, আমরা এখানে পার্টিকুলার কোনো আমরা অ্যান্সার পাচ্ছি না। বিভিন্ন বন্ধু দেখো এখানে লক্ষ্য করো, প্রথম বন্ধু 2x এর ইন্টিগ্রেশন করেছি শুধু x² অ্যান্সার আসছে, দ্বিতীয় বন্ধু 2x এর ইন্টিগ্রেশন করছি সেখানে x²+1 আসছে, তৃতীয় বন্ধু 2x এর ইন্টিগ্রেশন করছি সেখানে x²+2 আসছে, আরেকজন বন্ধুর 2x এর ইন্টিগ্রেশন করছি x²-1 আসছে। বিভিন্ন বন্ধুর বিভিন্ন রকম অ্যান্সার আসছে, 2x এর ইন্টিগ্রেশন বিভিন্ন রকম অ্যান্সার আসছে, নির্দিষ্ট কোনো অ্যান্সার পাইনি। কি বললাম, 2x এর ইন্টিগ্রেশন আমরা কি পাচ্ছি, বিভিন্ন রকম অ্যান্সার পাচ্ছি, ফিক্সড ভ্যালু পাইনি, মানে অনির্দিষ্ট মান পাচ্ছি, নির্দিষ্ট মান পাইনি। সেই জন্য 2x এর ইন্টিগ্রেশন অনির্দিষ্ট পাওয়ার জন্য এই রকম ইন্টিগ্রেশনকে বলবো অনির্দিষ্ট সমাকল। ঠিক আছে, অনির্দিষ্ট সমাকল এখানে সেই জন্যই বলবো, নির্দিষ্ট মান না পাওয়ার জন্য এই ধরনের ইন্টিগ্রেশনটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল, অনির্দিষ্ট মান পাচ্ছি। তো এখানে তোমাদের কিভাবে লিখতে পারি, অনির্দিষ্ট মানটাকেও আমরা লিখব কিভাবে, দেখো এখানে আমরা কার জন্য আমরা অনির্দিষ্ট মান পাচ্ছি, দেখো এখানে x²-1, x²+2, x²+1, এখানে দেখো এই x² প্রত্যেকের ফিক্সড আছে, x² প্রত্যেকে দেখো একই আছে, এখানেও x² 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 আছে, শুধু চেঞ্জ কি হচ্ছে দেখো এখানে যে এই ধ্রুবকটা কার +1 আসতেছে, +2 আসছে, কার -1 আসছে, কার -2 আসছে, তারপরে -3 আসতে পারে, এখানে কি আছে, এখানে কিছু নেই মানে 0 আছে। তো এই ধ্রুবকটা বিভিন্ন রকম আসছে, এই বিভিন্ন রকম ধ্রুবকটা আসার জন্য এইটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। তো এইটাকে আমরা লিখতে পারি কি, যে ইন্টিগ্রেশন 2x dx = x² + c দিয়ে লিখতে পারি, যেখানে সিটা কি, সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, মানে অনির্দিষ্ট ধ্রুবক, অনির্দিষ্ট ধ্রুবক, অনির্দিষ্ট ধ্রুবক মানে কি, সি হচ্ছে এনি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। এবার দেখো এই যে এতগুলো অ্যান্সার পেয়েছি, এই এতগুলো অ্যান্সারকে যদি আমরা একটা এতে লিখি তখন কি পাচ্ছি আমরা, 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে x² + c, সি এর মানটা হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, যে কোনো একটা আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্ট মানে কি, সি এর মান আমরা 0 বসাতে পারি, 1ও বসাতে পারি, 2ও বসাতে পারি, -1 -2 সবগুলো যদি বসাই তাহলে দেখো এই অ্যান্সারগুলো সবগুলোই আমরা পাবো। তো এইভাবে আমরা এতগুলো ইন্টিগ্রেশন বিভিন্ন রকম উত্তর না লিখে একটা আমরা উত্তর লিখলাম, যেটা আমরা কী দিয়ে লিখে দিচ্ছি, এই আরবিটারি কনস্ট্যান্টটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, এই সি এর মানটা হচ্ছে বিভিন্ন রকম। ঠিক আছে, তো এই জন্য আমরা সি থাকলেই এই ধরনের ইন্টিগ্রেশনকে বলবো অনির্দিষ্ট সমাকল, মানে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। তো বিভিন্ন রকম উত্তর না লিখে একটা উত্তরে রিপ্রেজেন্ট করলাম যে 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে x² + c, সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, এর মান হচ্ছে
চেঞ্জ করবে, ঠিক আছে। তো এধারেও করতে পারি যে dx অফ এক্স স্কোয়ার প্লাস সি ইকাল টু কত হবে 2x। তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে 2x আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি। আমরা যেটা বললাম সেটা আমরা এবার একটু লিখিয়ে দিয়েছি যে এখানে 2x এর ইন্টিগ্রেশনে অসংখ্য মান পাওয়া যাচ্ছে। অসংখ্য মান বলতে কি 2x এর ইন্টিগ্রেশন দেখো অনেকগুলো মান পাচ্ছি, 2x এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 2 এখানে ডট ডট করে অনেক মান পাবো আরও, ঠিক আছে। অনির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে, তাই অনির্দিষ্ট মান পাওয়ার জন্য এই ইন্টিগ্রেশনটিকে বলা হয় অনির্দিষ্ট সমাকল। অনির্দিষ্ট মান পাওয়ার জন্য মানে নির্দিষ্ট মান পাচ্ছি না, সেই জন্য এই ইন্টিগ্রেশনটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকল, মানে অনির্দিষ্ট মান পাচ্ছি। এখানে অনির্দিষ্ট মান কার জন্য পাচ্ছি দেখো, এখানে কনস্ট্যান্টের মান নির্দিষ্ট নয়। কনস্ট্যান্ট বলতে কি, কারো কনস্ট্যান্ট এখানে 0 আসছে, কারো 1 আসছে, কারো 2 আসছে, কারো -1 আসছে, কারো -2 আসছে। এই কনস্ট্যান্টের মান এখানে নির্দিষ্ট নয়। এখানে কনস্ট্যান্টটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, একটাই নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটা কি সি দিয়ে রিপ্রেজেন্ট করছি। যেখানে সি এর মানটা কত -1 -2 0 1 2 3 এনি রিয়েল নাম্বার আর কি। অর্থাৎ কনস্ট্যান্টের মান অনির্দিষ্টের জন্য এটি অনির্দিষ্ট সমাকল। তো অনির্দিষ্ট সমাকল কার জন্য এখানে হচ্ছে, এখানে কনস্ট্যান্টের জন্য। এখানে কনস্ট্যান্টের মান বিভিন্ন রকম আসতেছে, 2x এর ইন্টিগ্রেশনে কনস্ট্যান্টের মান বিভিন্ন রকম আসতেছে। তো এই বিভিন্ন রকম অ্যান্সার আসার জন্যই এটা নির্দিষ্ট মান পাচ্ছি না, কনস্ট্যান্টের অনির্দিষ্ট মান পাচ্ছি। সেই জন্য কনস্ট্যান্টের জন্যই এই ধরনের ইন্টিগ্রেশনটাকে বলবো অনির্দিষ্ট সমাকল। অনির্দিষ্ট কনস্ট্যান্ট পাচ্ছি এখানে, সেই জন্য এটাকে একটাই সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেটা হচ্ছে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, আমরা যে অনির্দিষ্ট সমাকলটা পেলাম, সেই এখানে 2xকে ইন্টিগ্রেশন করতে কি পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস সি পেয়েছি। এইটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন যদি করি, যদি আমরা পিকচারের মাধ্যমে যদি এটাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে কী হবে দেখো। গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন মানে কি, মানে কোনো একটা ছবির মাধ্যমে যদি এটাকে প্রকাশ করি, তাহলে কী হবে দেখো। সাপোজ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। তো এখানে আমরা 2x এর ইন্টিগ্রেশন কী পেয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। এখানে সি এর মান কত, সি এর মান হচ্ছে 0 1 2 3 ডট 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 করে -1 -2 ডট 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 করে পেয়েছিলাম আমরা, সেই যেটা আমরা আগের উদাহরণে দেখেছিলাম। তো এটাকে আমরা যদি ছবির মাধ্যমে প্রকাশ করি, যখন সি এর মানটা 0 বসাবো, তখন এটাকে কী লিখবো, 2x ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সি, মানে এটাকে লিখতে পারি y ইকাল টু এক্স স্কোয়ার প্লাস সি। এখানে সি কি, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যখন সি এর মানটা কত বসাবো, সি ইকাল টু যদি 0 হয়, তখন ছবিটা কেমন হবে দেখো। যদি সি ইকাল টু 0 হয়, তখন ছবিটা হবে y ইকাল টু, এখানে সি এর মান 0 মানে কত, এক্স স্কোয়ার। আচ্ছা, y ইকাল টু এক্স স্কোয়ার কী হয়, এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। তখন অধিবৃত্তের সমীকরণ ছবি কেমন হবে, y ইকাল টু এক্স স্কোয়ার এরকম টাইপের আসবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে y ইকাল টু এক্স স্কোয়ার। কখন, যখন এখানে সি ইকাল টু 0 হবে। তারপরে দেখো, সি এর মান যদি 1 বসাই, সি ইকাল টু যদি 1 বসাই, তখন y ইকাল টু কত হবে, এক্স স্কোয়ার প্লাস 1। এখানে সি এর মান কত 1, মানে এখান থেকে এক ঘর উপরে আরেকটা ছবি পাবো, এরকম টাইপের আসবে। কত হবে, এটা হচ্ছে তখন y ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 1। একই রকম যদি সি এর মান 2 বসাই, সি ইকাল টু 2 হলে কত হবে, y ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 2। এর ছবিটা কী হবে, y ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এটা কত, এটা যখন সি হচ্ছে, এটা যখন সি ইকাল টু 0 হচ্ছে, এটা যখন কত, সি ইকাল টু 1। আর সি ইকাল টু যখন 2 হবে, তখন একই রকম কার্ভ পাবো, শুধু এক ঘর উপরে, এখানে 2, এখানে সি ইকাল টু 2, তখন কত হবে, এটা y ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। একই রকম সি ইকাল টু যদি 3 পুট করি, তখন ছবিটা কেমন আসবে, এরকমই আসবে। আর আঁকতেছি না, এরকম ডট ডট করে এঁকে দিচ্ছি, এরকম আসবে। আর পরের ছবিটা কেমন আসবে, এরকম টাইপের আসবে, ঠিক আছে। এরকম অসংখ্য কার্ভ আসবে, সি ইকাল টু 3, সি ইকাল টু 4, সি ইকাল টু 5 6 7 8 ডট 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 করে। এখানে সি হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক। তো
এরকম করে ডট 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 করে অনেক ছবি আঁকতে পারবো, এরকম একই রকম প্যারালাল ছবি আঁকতে পারবো। এবার দেখো যদি নিচের দিকে আঁকি, যদি সি ইকাল টু -1 পুট করি, সি ইকাল টু -1, তখন ওয়াই ইকাল টু কত হবে, এক্স স্কোয়ার -1 হবে। এক্স স্কোয়ার -1 মানে কত, এখানে সি এর মান -1, তখন ছবিটা কেমন হবে, এরকমই হবে, জাস্ট -1 মানে কোনটা, এইখানটায়, তখন এরকম ছবিটা আসবে। এটা হবে কত, ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার -1, কখন, যখন সি ইকাল টু -1। একই রকম সি ইকাল টু যদি -2 পুট করি, সি ইকাল টু -2 পুট করলে কত হবে, ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার -2 হবে, তখন এখানে ছবিটা কেমন হবে, ঠিক একই রকম -2 মানে কত, নিচের দিকে 2 একক নিচের দিকে যাবে, তখন এটা কত হবে, ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার -2, কখন, যখন সি ইকাল টু -2। একই রকম -3 পুট করলে এরকম ডট ডট করে আমি দিয়ে দিচ্ছি, অসংখ্য কার্ভ পাবো। এটা একটা -3 -4 জন্য এরকম কার্ভ পাবো, এরকম ডট ডট করে অসংখ্য প্যারালাল কার্ভ পাবো। তো আমরা যে অনির্দিষ্ট সময়কাল যেটা পেলাম, সেটা জিওমেট্রিক্যালি যদি আমরা পিকচারের আকারে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তখন কি পেলাম, অসংখ্য আমরা প্যারালাল কার্ভ পাচ্ছি। তাহলে এগুলো কি, এক একটা কার্ভের একটা ফ্যামিলি পাচ্ছি। তো এই ধরনের অনির্দিষ্ট সময়কালে এটাকে লিখতে পারি, কি লিখব, ফ্যামিলি অফ কার্ভস। অনির্দিষ্ট সময়কালের ছবি আঁকলে কি পাবো, ফ্যামিলি অফ কার্ভস, মানে প্যারালাল কার্ভস বলতে পারো, প্যারালাল মানে সমান্তরাল কার্ভস পাবো। কার্ভস এটা হচ্ছে অধিবৃত্তের কার্ভস, মানে প্যারাবোলা, ফ্যামিলি অফ প্যারালাল কার্ভস। এটা হচ্ছে কার কার্ভ, প্যারাবোলার কার্ভ, মানে অধিবৃত্তের কার্ভ। এটা হচ্ছে কোন একটা অনির্দিষ্ট সময়কালের জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্টেশন, যেটা আমরা গ্রাফ পেপারে ছবির আকারে দেখালাম। দেখো একই রকম আমরা যদি আরেকটা যদি আমরা আঁকি, আমরা যদি করি ডিডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, কস এক্স, আচ্ছা ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস সি করতেছি, প্লাস সি ইকাল টু কস এক্স পাচ্ছি। তাহলে এখান থেকে কী লিখতে পারি, যে কস এক্সের ইন্টিগ্রেশন কত হবে, কস এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হবে সাইন এক্স প্লাস সি। এটাকে আমরা যদি পিকচারের মাধ্যমে আঁকতে চাই, তাহলে এখানে কী লিখবো, ওয়াই ইকাল টু, এটাকে আমরা যে ইন্টিগ্রেশনের অ্যান্সারটা পেয়েছি সেটাকে ওয়াই দিয়ে লিখতেছি, ওয়াই ইকাল টু সাইন এক্স প্লাস সি। এটাকে আমরা যদি ছবির মাধ্যমে আঁকতে যাই, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন করতেছি আমরা। যদি সি এর মান 0 হয়, তখন কী হবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, তখন কীরকম হবে, সাইন 0 হয় 0, এরকম টাইপের আসবে, ঠিক আছে। যখন কত, এটা হচ্ছে সি যখন 0, সি যখন 1 হবে, তখন কীরকম হবে, তখন ছবিটা এরকম টাইপের আসবে, একই রকম আসবে, মানে এরকম টাইপের প্যারালাল কার্ভ আসবে, ঠিক আছে। একই রকম সি ইকাল টু যখন 2 হবে, তখন এরকম টাইপের আসবে, সব প্যারালাল টাইপের আসবে। দেখো অনির্দিষ্ট সময়কাল মানে এখানে সি এর মান নির্দিষ্ট নয়, সি এর মান 1 এর জন্য একটা কার্ভ পাবো, সি এর মান 0 এর জন্য একটা কার্ভ পাবো, সি এর মান 2 এর জন্য 1 একটা কার্ভ পাবো, মানে সি এর মান বিভিন্নের জন্য বিভিন্ন রকম কার্ভ পাবো। আর প্রত্যেকটা কার্ভ দেখো, প্রত্যেকটা কার্ভ হচ্ছে প্যারালাল হবে, এখানে ফ্যামিলি অফ কার্ভস পাবো, ফ্যামিলি অফ প্যারালাল কার্ভস পাবো, ঠিক আছে। এটা হচ্ছে কস এক্সের ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্টেশন এটা। নেক্সট দেখো, নেক্সট একটা প্রপার্টি লিখাচ্ছি, এটা প্রপার্টি 1, 1 নম্বর প্রপার্টি লিখেছি। যদি দুটো ফাংশনের যোগফল ইন্টিগ্রেশনে দেওয়া থাকে, সাপোজ f1x fx প্লাস মাইনাস 5x dx, যদি এরকম দুটো ফাংশনের যোগ আকারে লেখা থাকে, তাকে ইন্টিগ্রেশনের সময় তাকে আমরা আলাদাভাবে সেপারেট করতে পারি, মানে ইন্টিগ্রেশন fx dx প্লাস মাইনাস ইন্টিগ্রেশন 5x dx লিখতে পারি। এটা দুটো ফাংশনের ক্ষেত্রে দেখালাম। এখানে অসংখ্য ফাংশন থাকতে পারে, যেমন লিখতে পারি ইন্টিগ্রেশন f1x প্লাস মাইনাস f2x প্লাস মাইনাস f3x প্লাস মাইনাস ডট 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 অসংখ্য লিখতে পারি। তাহলে অসংখ্যের ক্ষেত্রে কী হবে, এটাকে আমরা আলাদাভাবে সেপারেট করতে পারি, ইন্টিগ্রেশন f1x dx প্লাস মাইনাস ইন্টিগ্রেশন f2x dx প্লাস মাইনাস ইন্টিগ্রেশন f3x dx প্লাস মাইনাস ডট 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 এরকম করতে পারি। প্রপার্টি নম্বর 2 দেখো, প্রপার্টি নম্বর 2-এ কী বলেছে, কোনো একটা ইন্টিগ্রেশনের সঙ্গে যদি কনস্ট্যান্ট লিখে দেবে কে এফ এক্স, সাপোজ কে একটা এখানে কনস্ট্যান্ট,
তখন সেই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তাকে আমরা বাইরে বের করতে পারি। ডেরিভেটিভের ক্ষেত্রে যেমন কোনো একটা ডেরিভেটিভের মধ্যে কোনো সংখ্যা থাকলে তাকে বাইরে বের করা যায়, সেরকম ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও কোনো একটা সংখ্যা থাকলে তাকে বাইরে বের করা যায়। তাহলে এখানে কে একটা ধ্রুবক, তাকে এখানে বাইরে বের করব, কে লিখে ইন্টিগ্রেশন এফএক্স, শুধু এফএক্সের এখানে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, সাপোজ আমরা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এক্সাম্পল নিচ্ছি একটা। এক্সাম্পল কি নিচ্ছি, ধরো ইন্টিগ্রেশন বের করতে দিল, ইন্টিগ্রেশন 2x³ + 6x dx, এটার আমরা ইন্টিগ্রেশন বের করব। দেখো এখানে দুটো ফাংশনের যোগফল আছে, তাহলে আমরা কি জানি, এক্ষুনি প্রপার্টি পড়েছি কি, যদি ফাংশনের যোগফল থাকে তাকে আলাদাভাবে সেপারেট করা যায়। তাহলে এখানে আলাদাভাবে সেপারেট করলে কত হবে, ইন্টিগ্রেশন 2x³ dx প্লাস ইন্টিগ্রেশন 6x dx। তাহলে এখানে কোন প্রপার্টি লাগছে, এই যে প্রপার্টি 1 নম্বর প্রপার্টিটা লাগছে। তাহলে একে ইন্টিগ্রেশন করলে কী হবে, আচ্ছা এখানে 2টা একটা সংখ্যা, 2টাকে আমরা কী করতে পারি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বাইরে বের করতে পারি। তাহলে এখানে 2 বাইরে বের করলে কত হবে, 2 ইন্টিগ্রেশন x³ dx প্লাস এখানে 6 বাইরে বের করলে 6 ইন্টিগ্রেশন x dx। এখানটা আমরা কোন প্রপার্টি লাগালাম, এখানে প্রপার্টি নম্বর 2 লাগালাম, যেখানে কেটা হচ্ছে ধ্রুবক ছিল তাকে আমরা বাইরে বের করেছি। সুতরাং এখানেও 2টা হচ্ছে একটা ধ্রুবক কনস্ট্যান্ট, তাকে আমরা বাইরে বের করেছি। 6ও একটা কনস্ট্যান্ট, তাকে আমরা বাইরে বের করেছি। এখানে প্রপার্টি 1 এখানে লেগেছে, এখানে প্রপার্টি 2 লেগেছে। তারপরে দেখো এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি 2 ইন্টু, দেখো এই সূত্রটা তোমাদের এখনও শেখানো হয়নি, x⁴n এর ইন্টিগ্রেশন হবে x⁴n+1 ডিভাইডেড বাই n+1। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে কনস্ট্যান্ট, যেহেতু এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, তাহলে এখানে কনস্ট্যান্ট একটা লাগবে c1 প্লাস এখানে দেখো 6, এখানে x এর ডেরিভেটিভ হবে x² / 2 প্লাস এখানে একটা ধ্রুবক লাগবে c2। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত হবে, 2 3 + 1 কত হয় 4 ইন্টু x⁴ + 1 কত হবে x⁴ প্লাস এটার কত হবে, কাটাকাটি করলে 3x² হবে। আর এখানে কত আছে, এখানে ধ্রুবক আছে c1 প্লাস এখানে ধ্রুবক কত আছে c2। তাহলে দেখো এখানে অ্যান্সারটা লিখলে কী হবে, আচ্ছা এধারে করতেছি সমান, এটা কাটাকাটি করলে 2/4 মানে কত হবে 1/2 x⁴, 1/2 x⁴ প্লাস এখানে কত হবে 3x², এখানে কত হবে দেখো c1 প্লাস c2, c1 একটা ধ্রুবক, c2 একটা ধ্রুবক, দুটো ধ্রুবকের যোগফল একটা ধ্রুবক হয়। দেখো ধরো c1 এর মান 5, c2 এর মান 7, 7 আর 5 এর মান কত হয় 12, 7ও ধ্রুবক 12ও ধ্রুবক, এদের যোগফল 12 এসছে, তাহলে এটা একটা ধ্রুবক কনস্ট্যান্ট। তাহলে দুটো কনস্ট্যান্টের যোগফল এরকম না লিখে একটা কনস্ট্যান্ট দিয়ে লিখবো, সেজন্য c1 প্লাস c2কে দুটো না লিখে একটাই লিখে দিচ্ছি, যেখানে সিটা কি, সি হচ্ছে c1 প্লাস c2 সমান, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যদি এরকম অসংখ্য ধ্রুবক থাকে c1 c2 c3 সবগুলো যোগ করে একটা ধ্রুবকে আমরা কনভার্ট করবো, সেটা c দিয়ে লিখবো নর্মালি এটা, কারণ অনেকগুলো ধ্রুবকের যোগফল একটা ধ্রুবক দিয়ে লিখলে কোনো অসুবিধা হবে না। কি বলেছে, আমরা সূত্র প্রমাণ করব, কোন সূত্র, যে ইন্টিগ্রেশনের সূত্রগুলো প্রমাণ করব, যেগুলো কোথা থেকে নিয়ে আসবো, যেগুলো আমরা ডেরিভেটিভের সূত্র থেকে নিয়ে আসবো। আমরা কি বলেছি, ইন্টিগ্রেশনটা হচ্ছে ডেরিভেটিভের উল্টোটা। তাহলে দেখো আমরা ফার্স্ট 1 নম্বর সূত্র দিচ্ছি, আমরা ddx অফ sin x প্লাস c এর ডেরিভেটিভ করলে কত হবে, sin x এর ডেরিভেটিভ করলে কত হবে cos x, c এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, এখান থেকে আমরা লিখতে পারি sin x প্লাস c এর ডেরিভেটিভ হচ্ছে cos x। তাহলে cos x এর ডেরিভেটিভটা পেয়েছি, তাকে কাকে ডেরিভেটিভ করে পেয়েছি, sin x প্লাস c। তাহলে cos x এর ইন্টিগ্রেশন হবে sin x প্লাস c, কারণ cos x এর আদিরূপ কোনটা ছিল, এইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ cos x dx, cos x dxটা এটাকে ডেরিভেটিভ করে এসেছি, তাহলে cos x এর ইন্টিগ্রেশন হবে এইটা sin x প্লাস c, sin x প্লাস c। তাহলে এভাবে হবে। একই রকম যদি আমরা 2 নম্বর সূত্র দেখি, ddx অফ cos x প্লাস c এর ডেরিভেটিভ কত হবে, cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin x। তাহলে এখান থেকে লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি, যে
মাইনাস সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হবে কস এক্স প্লাস সি, কারণ কস এক্স প্লাস সি এর ডেরিভেটিভ এটা হলে তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এইটা। তাহলে এখান থেকে লিখতে পারি কি মাইনাস সাইন এক্স ডিএক্সের মানটা হবে কস এক্স প্লাস সি। আচ্ছা উভয় পক্ষে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে এখানে মাইনাসটা বাইরে চলে এসে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, এখানে শুধু সাইন এক্স হইবে। সাইন এক্স ডিএক্স সমান কত হবে, এখানে মাইনাস কস এক্স, এখানে মাইনাস সি হবে। আচ্ছা এখানে মাইনাস কস এক্স। আচ্ছা আমি কি বলছিলাম, কনস্ট্যান্টের সঙ্গে আরেকটা কনস্ট্যান্ট যোগ করলে সেটা কনস্ট্যান্টই থাকে, কনস্ট্যান্টের সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করলে সেটা কনস্ট্যান্টই থাকে, কনস্ট্যান্টের সঙ্গে যোগ করলে বিয়োগ করলে গুণ করলে ভাগ করলে সেটা কনস্ট্যান্টই থাকে। সো মাইনাস সিটাকে আমরা শুধু প্লাস সি দিয়ে লিখতে পারি, কারণ কনস্ট্যান্টের সঙ্গে একটা গুণ করেছি মাইনাস, সেটা কনস্ট্যান্টই থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি যে সাইন এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে এখান থেকে লিখব সাইন এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এক্স প্লাস সি। নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বর লিখব ডি ডিএক্স অফ ট্যান এক্স প্লাস সি। ট্যান এক্সের ডেরিভেটিভ কত হয় সেক্স স্কোয়ার এক্স, সি এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখান থেকে ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, সি এর ডেরিভেটিভ 0। তাহলে সেক্স স্কোয়ার এক্স ডেরিভেটিভটা কাকে ডেরিভেটিভ করে এসছে, ট্যান এক্স প্লাস সিকে। তাহলে এখান থেকে লিখতে পারি যে সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কী হবে ট্যান এক্স প্লাস সি হবে, ট্যান এক্স প্লাস সি। একই রকম 4 নম্বর প্রপার্টি লিখতেছি ডি ডিএক্স অফ কট এক্স প্লাস সি। কট এক্সের ডেরিভেটিভ কত হয় মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স। এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন কোস এক্স মাইনাস কোস স্কোয়ার এক্স, এখান থেকে যদি ইন্টিগ্রেশন করি কোস স্কোয়ার এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হবে কট এক্স প্লাস সি। এখানে মাইনাস আছে, মাইনাসটা এধারে গুণ করলে কত হবে মাইনাস কট এক্স মাইনাস সি। তাহলে কত হবে মাইনাস কট এক্স মাইনাস সি লিখে প্লাস সি লিখতেছি, কারণ মাইনাস সি মানে এখানে কনস্ট্যান্টের সঙ্গে মাইনাস গুণ করলে সেটা কনস্ট্যান্টই থাকে, সেই জন্য আমরা প্লাস সি দিয়ে লিখতেছি। একই রকম 5 নম্বর প্রপার্টি। আচ্ছা সাইনের ডেরিভেটিভ কস ট্যান কট, সেকের ডেরিভেটিভ কত হবে ডি ডিএক্স অফ সেক এক্স প্লাস সি। সেক এক্সের ডেরিভেটিভ কত হবে সেক এক্স ট্যান এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি যে সেক এক্স প্লাস সি এর ডেরিভেটিভ হচ্ছে এটা। তাহলে এই যে ডেরিভেটিভটা পেয়েছি এটা কাকে ডেরিভেটিভ করে পেয়েছি সেক এক্স প্লাস সিকে ডেরিভেটিভ করে পেয়েছি। তাহলে সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন হবে সেক এক্স ট্যান এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশন হবে এইটা সেক এক্স প্লাস সি, আগের রূপটা সেক এক্স প্লাস সি। একই রকম 6 নম্বরে ডি ডিএক্স অফ কোসেক এক্স প্লাস সি। কোসেক এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কোনটা হবে এইটা হবে। এখানে মাইনাস আছে, এই মাইনাসটা একে গুণ করলে কত হবে মাইনাস কোসেক এক্স প্লাস সি। একই রকম 7 নম্বর প্রপার্টি লিখতেছি ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আচ্ছা ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এক্সই হবে। তাহলে এখান থেকে লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কাকে ডেরিভেটিভ করে এসছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সিকে ডেরিভেটিভ করে এসছে। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। নেক্সট দেখো 8 নম্বরটা কী বলেছে ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এটার ইন্টিগ্রেশন হবে এইটা, মানে ইন্টিগ্রেশান এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ, এটার ইন্টিগ্রেশন হবে এ টু দি পাওয়ার এক্স প্লাস সি, এ টু দি পাওয়ার এক্স প্লাস সি। আচ্ছা এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, আচ্ছা লগে কি একটা লগে ধ্রুবক, তাহলে এটাকে আমরা যদি বাইরে বের করি তাহলে কত হবে লগে দিয়ে যদি ভাগ করি
আচ্ছা এখানে ডিএক্স হবে এ টু দি পাওয়ার এক্স লগে ডিএক্স। আচ্ছা এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান লগে দিয়ে ভাগ করতেছি, তাহলে এধারেও কী হবে লগে দিয়ে ভাগ হবে প্লাস সি বাই লগ এ और इंटीग्रेशन ए टू द पावर एक्स डी एक्स समान ए टू द पावर एक्स डिवाइडेड बाई लग ই বেস সি প্লাস। আচ্ছা একটা ধ্রুবকের সঙ্গে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে এটা কি থাকবে কনস্ট্যান্টই থাকবে। তাহলে এখান থেকে কি প্রপার্টি শিখলাম, এ টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কত হবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লগ এ প্লাস সি। তো আমরা এখানে 8টা সূত্র পড়লাম। এরপরে দেখো 9 নম্বর সূত্র আমরা উপর থেকে লিখতেছি, এখানটা আমরা মুছছি। নেক্সট দেখো নেক্সট 9 নম্বর সূত্র দেখো 9 নম্বর কী বলেছে, আমরা ইনভার্সগুলো এবার দেখবো। ধরো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স প্লাস সি, এর ডেরিভেটিভ কত হবে সাইন ইনভার্স এক্স ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কী লিখতে পারি আমরা যে 1/1 মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এখান থেকে লিখতে পারি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স এক্স প্লাস সি। আচ্ছা এখান থেকে দেখো কী লিখতে পারি, আমরা একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের একটা সূত্র আছে, কি সূত্র আছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2 और আচ্ছা এখান থেকে যদি সাইন ইনভার্স মানটা বের করি তাহলে এখানে কত হবে সাইন ইনভার্স এক্স ইকাল টু π/2 মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে এই মানটা যদি আমরা এখানে পুট করি, এই সাইন ইনভার্স এক্সের জায়গায় যদি পুট করি তাহলে কত আসবে, সাইন ইনভার্স এক্সের জায়গায় লিখবো π/2 মাইনাস কস ইনভার্স এক্স, এটা লিখলাম প্লাস সি আছে সি লিখবো সমান। আচ্ছা মাইনাস কস ইনভার্স এক্স আছে মাইনাস কস এক্স লিখলাম, তারপরে লিখবো প্লাস π/2 প্লাস সি সমান মাইনাস কস ইনভার্স এক্স π/2 প্লাস সি। আচ্ছা কনস্ট্যান্টের সঙ্গে একটা সংখ্যা যোগ হচ্ছে, তাহলে সেটা কি থাকবে কনস্ট্যান্টই থাকবে, তাহলে সেটাকে আমরা একটাই কনস্ট্যান্ট দিয়ে সি দিয়ে লিখলাম। তাহলে এখানে কি লিখলাম সাইন ইনভার্স এক্স প্লাস সি এর পরিবর্তে কাকে লিখতে পারি মাইনাস কস ইনভার্স এক্স প্লাস সি, এভাবে লিখতে পারি। একই রকম 10 নম্বর সূত্র যদি লিখি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স লিখছি এখানে, তাহলে কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে কস ইনভার্স এক্স প্লাস সি ইকাল টু -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে মাইনাস, তাহলে এখান থেকে কি লিখতে পারি -√1 মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে কস ইনভার্স এক্স প্লাস সি লিখতে পারি। আচ্ছা মাইনাসটা যদি গুণ করে দিই, কারণ মাইনাস একটা সংখ্যা টাইপের, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কত হবে মাইনাস কস ইনভার্স এক্স প্লাস সি। আচ্ছা এখানে মাইনাস সি মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সি, মাইনাস সিটাকে একটা প্লাস সি লিখে দিচ্ছি। তাহলে এখানে কি লিখতে পারি, এখান থেকে একই রকম লিখতে পারি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স কত হচ্ছে এখানে মাইনাস কস ইনভার্স এক্স প্লাস সি একই রকম। আচ্ছা এখানে মাইনাস কস ইনভার্স এক্স সমান কত হবে কস ইনভার্স এক্স ওদিকে গেলে কত হবে মাইনাস কস ইনভার্স এক্স, আর π/2 এধারে আসলে কত হবে মাইনাস π/2। তাহলে এখানে লিখতে পারি মাইনাস কস ইনভার্স এক্সকে লিখতে পারি সাইন ইনভার্স এক্স প্লাস সরি এটা এদিকে আসলে কত হবে মাইনাস π/2, তাহলে এখানে মাইনাস π/2 লিখতে পারি। আচ্ছা সি মাইনাস π/2 লিখতে পারি, তাহলে সি মাইনাস π/2 কী হয় কনস্ট্যান্টের সঙ্গে মাইনাস π/2 বিয়োগ করতে, সেটা কী থাকবে কনস্ট্যান্টই থাকবে। তাই এভাবে লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স প্লাস সি লিখতে পারি। আচ্ছা একটু লক্ষ্য করে দেখো সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স ডেরিভেটিভ করে এই দুটো ইন্টিগ্রেশন পেয়েছি আমরা। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানেও দেখো ইন্টিগ্রেশন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার আছে। এক্ষেত্রে কী আসছে সাইন ইনভার্স এক্স প্লাস সি আসছে, এখানেও দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সি আসছে, এখানে মাইনাস কস ইনভার্স এক্স প্লাস সি আসছে, এখানে মাইনাস কস ইনভার্স এক্স প্লাস সি আসছে। তাহলে দুটোই দেখো সেম আসছে, তাহলে দুটোই কী লিখে দেব সেম। এখানে আমরা একটাই সূত্র দেখাতাম, কিন্তু আমরা দুটো সূত্র দেখাচ্ছি কারণ দুটো সূত্রে সেম আসছে, এখানে সেম যে কোনো একটা দেখালে এখানে চলতো, আমরা দুটোই দেখিয়ে দিয়েছি। 11 নম্বর সূত্র ট্যান ইনভার্স এক্স করবো ডিএক্স অফ
ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এর ডেরিভেটিভ করলে কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কী লেখা যেতে পারি, তো এটার ইন্টিগ্রেশন তখন হবে এইটা, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ট্যান ইনভার্স এক্স প্লাস সি। একই রকম এরকম একটা ফর্মুলা লাগাবো যে আমরা জানি কি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকাল টু π/2, আর ট্যান ইনভার্স এক্স যদি বের করি ট্যান ইনভার্স এক্স সমান কত হবে π/2 মাইনাস কট ইনভার্স এক্স। তাহলে এই ট্যান ইনভার্স এক্সের জায়গায় কী লিখব মাইনাস কট ইনভার্স এক্স প্লাস π/2 প্লাস সি লিখব। π/2 প্লাস সি যোগ করলে কত হবে, একটা কনস্ট্যান্টই আসবে, তাহলে তাকে কী লিখছি সি দিয়ে লিখে দিচ্ছি। একই রকম 12 নম্বর প্রপার্টি যদি লিখি ডি ডিএক্স অফ কট ইনভার্স এক্স প্লাস সি সমান -1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি যে আচ্ছা মাইনাসটা যদি এধারে গুণ করে দিই তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান মাইনাসটা এধারে গুণ করলে কত হবে মাইনাস কট ইনভার্স এক্স মাইনাস সি নিয়ে লিখতে প্লাস সি লিখে দিচ্ছি, এটাকে লিখতে পারি। আচ্ছা মাইনাস কট ইনভার্স এক্সটা কত হবে, এটা উঠে গেলে কত হবে মাইনাস হবে, মাইনাস কট ইনভার্স এক্স সমান কত হবে π/2, এধারে আসলে ট্যান ইনভার্স এক্স মাইনাস π/2 হবে। তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস π/2 প্লাস সি মানে কী হবে সি এর সঙ্গে মাইনাস π/2 করলে কত হবে সেটা সি লিখে দিচ্ছি আর। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্সের ইন্টিগ্রেশন যা আসছে এখানে ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার ডিএক্সের ইন্টিগ্রেশন একই আসছে, তাহলে দুটোকেই কী লিখব সেম লিখে দেবো, এই দুটো সূত্রই সেম একই। এখানেও দুটো সূত্র সেম পেয়েছিলাম, এখানেও দুটো সূত্র সেম পাবো। একই রকম আমরা 13 নম্বর লিখব যে ডি ডিএক্স অফ সেক ইনভার্স এক্স প্লাস সি, এটার ডেরিভেটিভগুলো কত হবে 1/x রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 পাবো। এখান থেকে কী লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ, তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে, এটার ডেরিভেটিভ এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এইটা, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স সমান হবে যে সেক ইনভার্স এক্স প্লাস সি, সেক ইনভার্স এক্স প্লাস সি। আচ্ছা আমরা কি জানি সেক আর কোসেকের ইনভার্সের মধ্যে কী সম্পর্ক আছে, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান π/2 और সেক ইনভার্স এক্স সমান π/2 মাইনাস কোসেক ইনভার্স এক্স। তাহলে এখানে সেক ইনভার্স এক্সের পরিবর্তে কী লিখতে পারি মাইনাস কোসেক ইনভার্স এক্স প্লাস π/2 প্লাস সি, তাহলে π/2 প্লাস সি করলে কত হয় সি থাকবে। আচ্ছা একই রকম এটা সেক যদি কোসেক দিয়ে দেখাই ডি ডিএক্স অফ, আমরা কোসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী জানি কোসেক ইনভার্স এক্স প্লাস সি এর ডেরিভেটিভ হবে -1/x রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে লিখতে পারি যে মাইনাসের এটার ইন্টিগ্রেশন সমান কত হবে এটা, তাহলে মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে মাইনাস কোসেক ইনভার্স এক্স মাইনাস সি আসবে, তাহলে মাইনাসটা গুণ করলে কত হবে 1/x রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স সমান কত হবে, এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস কোসেক ইনভার্স এক্স প্লাস সি। আচ্ছা মাইনাস কোসেক ইনভার্সটা কত লিখবো, কোসেক ইনভার্সটা ওদিকে গেলে কত হবে মাইনাস হবে, π/2 এধারে আসলে কত হবে মাইনাস হবে, তাহলে মাইনাস কোসেক ইনভার্স এক্সকে লিখবো সেক ইনভার্স এক্স মাইনাস π/2। তাহলে এখানে লিখতে পারি সেক ইনভার্স এক্স মাইনাস π/2 প্লাস সি কত হয় এটা সি দিয়ে লিখে দিচ্ছি। তাহলে এখানে দেখো এই সূত্র আর এই সূত্র একই, তাহলে দুটো সূত্রই একটাই সূত্র সেম, দুটো সূত্রই সেম, ঠিক আছে। আচ্ছা 14 পর্যন্ত হয়ে গেছে, নেক্সট আমরা 15 থেকে শুরু করবো, এটাকে আমরা পুছে দিচ্ছি। নেক্সট দেখো নেক্সট 15 নম্বর সূত্র। 15 নম্বর সূত্র কী আছে, সাপোজ একটা ডেরিভেটিভ করতে দিল ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি, এটা ডেরিভেটিভ বের করবো। তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, আচ্ছা এখানে n ডিভাইডেড বাই n+1 একটা সংখ্যা তাকে বাইরে বের করে নিচ্ছি n+1 ইন্টু এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, এখানে সি এর ডেরিভেটিভ কত হবে 0, তাহলে এখানে +1 -1 কেটে যাবে, তাহলে n+1 আর এখানে n+1 কেটে যাবে, তাহলে এখানে কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার n। তাহলে দেখো
এটার ডেরিভেটিভ হচ্ছে এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এটা। তাহলে এখানে ঘুরে কি লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এখানে লিখব যে এন নট ইকাল টু মাইনাস ওয়ান। যদি এন ইকাল টু যদি মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে দেখো এন ইকাল টু যদি মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে এখানে কত হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, কাটাকাটি করে কী হয়ে যাবে জিরো চলে আসবে। তাহলে সামথিং বাই জিরো কী হয়ে যাবে অসংজ্ঞাত হয়ে যাবে, সেই জন্য এন নট ইকাল টু মাইনাস ওয়ান হতে হবে। আচ্ছা, এবার তোমাদের মনে হতে হবে যে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এটা, কোথা থেকে পেয়েছি এটাকে ডেরিভেটিভ করে এটা পেয়েছি। আমরা এইটা কোথা থেকে পেলাম, যে এইটাকে ডেরিভেটিভ করে এইটা আসবে এটা আমরা জানতে পারলাম কি করে, এটা তোমাদের কোশ্চিন আসতে পারে। দেখো ইন্টিগ্রেশনের পার্টটা হচ্ছে একটা হালকা রিসার্চের পার্ট মানে কি, যে আমরা আরবিটারি একটা ফাংশন নিচ্ছি, যে কোন ফাংশনকে ডেরিভেটিভ করলে এক্স টু দি পাওয়ার এন আসবে। যে এখানে এক্স টু দি পাওয়ার এন বাই এন নিয়ে দেখলাম, তার ডেরিভেটিভ করে দেখলাম এক্স টু দি পাওয়ার এন আসছে নি। এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন মাইনাস ওয়ান ডেরিভেটিভ করে দেখলাম আসছে নি। যে এক্স টু দি পাওয়ার এন প্লাস টু ইন্টু এন প্লাস টু তাকে ডেরিভেটিভ করে দেখলাম এক্স টু দি পাওয়ার এন আসছে নি। তো কেউ একজন দেখছে যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান এটাকে ডেরিভেটিভ করলে এটা আসছে, মানে এটা আমরা টেস্ট করে পেয়েছি। বিভিন্ন রকম ফাংশনকে টেস্ট করতেছি যে এই ফাংশনের ডেরিভেটিভ কী আসতেছে, আরেকটা ফাংশন নিলাম ওই ফাংশনের ডেরিভেটিভ কী আসতেছে, এখন টেস্ট করে দেখলাম যে এই একটা ফাংশন এমন একটা যেটাকে ডেরিভেটিভ করলে এক্স টু দি পাওয়ার এন আসছে, সুতরাং এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হবে এটা। নেক্সট দেখো, নেক্সট 16 নম্বর সূত্র। 16 নম্বর সূত্রে কী বলেছে, ডি ডি এক্স অফ এক্স প্লাস সি। এক্স প্লাস সি এর ডেরিভেটিভ কত হবে, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, সি এর ডেরিভেটিভ হচ্ছে জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন ওয়ান ডি এক্স সমান ওয়ানের ইন্টিগ্রেশন কত হবে এক্স প্লাস সি। আচ্ছা, এখানে আমরা ওয়ান লিখতে পারি নাও লিখতে পারি, তাহলে শুধু যদি ইন্টিগ্রেশন ডিএক্স করি সেটা হবে এক্স প্লাস সি। আচ্ছা, এটা আমরা ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স এর মান কত পেলাম এক্স প্লাস সি, এটা আমরা এখান থেকেও পেতে পারি। এই যে সূত্রটা আছে এখানে এন ইকাল টু যদি আমরা জিরো পুট করে দিই তাহলে এন ইকাল টু জিরো পুট করলে কত হবে এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স সমান এখানে এন ইকাল টু জিরো পুট করলে কত হবে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ডিভাইড বাই জিরো প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এখান থেকে কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো মান কত হয় ওয়ান ডিএক্স সমান জিরো প্লাস ওয়ান কত হয় এক্স টু দি পাওয়ার ওয়ান, জিরো প্লাস ওয়ান সমান কত হবে সমান ওয়ান বাই ওয়ান প্লাস সি। এই সূত্রে আমরা এন ইকাল টু ওয়ান পুট করেও আমরা এই সূত্র নিয়ে আসতে পারি। নেক্সট 17 নম্বর সূত্র, ডিডিএক্স অফ যদি আমরা সি এর ডেরিভেটিভ করি সি এর ডেরিভেটিভ কত হবে জিরো, তাহলে এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন জিরো ডিএক্স, তাহলে জিরোর ইন্টিগ্রেশন কত হবে সি হবে। 18 নম্বর সূত্র দেখো, 18 নম্বর সূত্র কী বলেছে, সাপোজ একটা কোশ্চিন দিলাম ডিডিএক্স অফ লগ অফ মড এক্স প্লাস সি। আচ্ছা, এর ডেরিভেটিভ কী হবে দেখো, লগ অফ মড এক্সের ডেরিভেটিভ আমরা বের করতেছি। তো এখানে আমরা কীভাবে সলিউশন করব দেখো, আমরা মড এক্স কী জানি, আমরা মড এক্সকে আগে সেপারেট করতেছি। মড এক্স সমান কত হবে এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, মাইনাস এক্স হবে যখন এক্স লেস দেন জিরো। আচ্ছা, এখানে সবসময় মনে রাখবে এক্স নট ইকাল টু জিরো হবে, কারণ লগ জিরোর মান আমরা বের করতে পারি না। আচ্ছা, এখানে মড এক্সে ভাঙলাম, এবার দেখো অতএব ভাঙবো হোয়েন যখন এক্স গ্রেটার দেন জিরো তখন একটা ধরবো, এক্স গ্রেটার দেন জিরোতে ধরবো একটা, আর হচ্ছে এক্স লেস দেন জিরোতে ধরবো। তাহলে এখানে লিখবো হোয়েন এক্স গ্রেটার দেন জিরো, তখন এক্স গ্রেটার দেন জিরো তখন ডেরিভেটিভ করবো ডিডিএক্স অফ লগ অফ মড এক্স প্লাস সি সমান ডিডিএক্স অফ লগ অফ মড এক্সের মান কত হবে যখন এক্স গ্রেটার দেন জিরো তখন হবে এক্স প্লাস সি সমান লগ এক্সের ডেরিভেটিভ কত হবে ওয়ান বাই এক্স, এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান প্লাস সি এর ডেরিভেটিভ হবে জিরো। তাহলে এখানে যখন এক্স লেস দেন জিরো তখন কী হবে ডিডিএক্স অফ লগ অফ মড এক্স প্লাস সি, আর কত হবে ডিডিএক্স অফ মড এক্সের মানটা কত হবে যখন এক্স লেস দেন জিরো তখন মড এক্সের মানটা হবে মাইনাস এক্স লগ অফ মাইনাস এক্স প্লাস সি। আচ্ছা, লগ অফ মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হবে ওয়ান বাই মাইনাস এক্স ইন্টু
মাইনাস এক্সের ডেরিভেটিভ হবে -1, সি এর ডেরিভেটিভ হচ্ছে 0, সমান মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 1/x। তাহলে এখান থেকে কী পেলাম, অতএব ddx অফ লগ অফ mod x প্লাস সি এর মান কত পেলাম, যখন x গ্রেটার দেন 0 তখন লগ mod x প্লাস সি এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, যখন x লেস দেন 0 তখনও লগ অফ mod x প্লাস সি এর মান 1/x। তাহলে দুজনের অ্যান্সারই আসবে 1/x। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, লগ অফ mod x এর ডেরিভেটিভ হবে 1/x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এটার ডেরিভেটিভ হচ্ছে এটা, তাহলে ঘুরে লিখতে পারি 1/x এর ইন্টিগ্রেশন হবে এইটা। তাহলে এখানে লিখতে পারি যে ইন্টিগ্রেশন 1/x dx সমান কত হবে, লগ অফ mod x প্লাস সি। ঠিক আছে, আচ্ছা 18টা সূত্র লিখে দিলাম, এটা আমরা পুচ্ছি 19 নম্বর সূত্র এবার লিখব। নেক্সট দেখো, নেক্সট আমরা ডেরিভেটিভ হচ্ছে ddx অফ মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, এটা ডেরিভেটিভ করতেছি। তাহলে দেখো এটা ডেরিভেটিভগুলো কত হবে, -1/mটা হচ্ছে বাইরে বের করে নেব, ইন্টু কস এক্স এম এক্সের ডেরিভেটিভ কত হবে, মাইনাস সাইন এম এক্স ইন্টু এম এক্সের ডেরিভেটিভ কত হবে, এম হবে। তাহলে এখানে এম কেটে যাবে, আচ্ছা সি এর ডেরিভেটিভ হবে 0, সমান মাইনাস মাইনাসে প্লাস সাইন এম এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এই একটা ফাংশন, এই ফাংশনটা ডেরিভেটিভ করলে কী হচ্ছে, সাইন এম এক্স আসতেছে, তাহলে সাইন এম এক্সের ইন্টিগ্রেশন কত হবে, এইটা হবে। তাহলে ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স সমান মাইনাস কস এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। তো সাইন এম এক্সের ইন্টিগ্রেশন হবে এইটা। তাহলে একই রকম বলতে পারি যে আমরা, যে এই ফাংশনটা আমরা কোথা থেকে পেলাম, যাকে ডেরিভেটিভ করলে এইটা আসবে আমরা জানতে পারলাম। দেখো এটাও একই রকম, যে আমরা টেস্ট করে দেখতেছি কোন ফাংশনকে ধরলে আমাদের সাইন এম এক্স আসার চান্স আছে, যে টেস্ট করে দেখতে দেখতে এরকম একটা ফাংশন পাওয়া গেছে যেটাকে ডেরিভেটিভ করলে এটা আসবে। আচ্ছা আমরা এটা আরেকটা প্রসেসে করতে পারি, যে সাইন এম এক্সের ইন্টিগ্রেশন যে এটা হবে, আমরা এটা আরেকটা প্রসেসে করতে পারি, ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স। এটা আমরা কোন প্রসেসে করতে পারি, আচ্ছা এটা তোমাদের পরের চ্যাপ্টারে আছে, পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি, যেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। সেখানে কি করব, এখানে দেখো সাইন আছে এম এক্স আছে, এই এম এক্সটাকে হচ্ছে আমরা কিছু একটা ধরে নেব, টি ধরে নেব। তাহলে এখানে যদি ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে এম ইন্টু, আচ্ছা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এক্সের ডেরিভেটিভ কত হবে 1, তাহলে এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিটি বাই ডিএক্স, যদি ডিএক্স যদি গুণ করি তাহলে এম ডিএক্স ইকাল টু ডিটি। আচ্ছা এখানে কত আছে, ডিএক্স আছে, তাহলে এখানে শুধু ডিএক্স যদি বের করতে যাই তাহলে ডিএক্স সমান কত হবে, ডিটি বাই এম। কাকে ধরছি, এম এক্সটাকে আমরা টি ধরছি, তাহলে এখানে কত হবে, ইন্টিগ্রেশান সাইন এম এক্সের জায়গায় কত বসবে টি, ইন্টু ডিএক্সের জায়গায় কত বসবে, ডিএক্সের জায়গায় ডিটি বাই এম। এই এমটা একটা সংখ্যা একে বাইরে বের করে নিচ্ছি, তাহলে 1/m ইন্টিগ্রেশান সাইন টি ডিটি। আচ্ছা আমরা পড়েছি যে সাইন টি ডিটির ইন্টিগ্রেশান কত হয়, সাইন এক্স ডিএক্সের ইন্টিগ্রেশান হয় মাইনাস কস এক্স প্লাস সি দিয়ে দেবো, সমান কত হবে, আচ্ছা মাইনাস কস টি ডিভাইড বাই এম প্লাস সি। এখানে মাইনাস কস টি বলতে কত, এখানে টি বলতে কত হচ্ছে এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। এভাবে আমরা সাইন এম এক্সের ইন্টিগ্রেশন করতে পারি, দুটোই একই অ্যান্সার আসছে। তো আমরা এটা পরের চ্যাপ্টারে আছে বলে এটা আমরা আর ডিটেলসে আমরা আলোচনা করছি না, জাস্ট করা যায় সেটাই দেখালাম। আর একটা জিনিস মানে এটার আরও একটা প্রসেস আছে যেটা আমরা একটু পরেই আলোচনা করব, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট 20টা কী করতেছি, ডিএক্স অফ সাইন এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি সমান, এটার ডেরিভেটিভগুলো কত হবে, 1/m বাইরে চলে আসে, সাইন এম এক্সের ডেরিভেটিভ কত হবে, কস এম এক্স ইন্টু এম এক্সের ডেরিভেটিভ কত হবে, এম, সি এর ডেরিভেটিভ হবে 0, এম কেটে যাবে, সমান কত হবে, কস এম এক্স। তাহলে এখান থেকে বলতে পারি কস এম এক্সের ইন্টিগ্রেশন হবে এইটা, যেহেতু এটার ডেরিভেটিভ এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এইটা, এই ফাংশনটা। তাহলে এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান হবে সাইন এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। নেক্সট 21 নম্বর দেখো,
x নম্বরে কী লিখব, ডি ডিএক্স অফ tan mx ডিভাইড বাই এম প্লাস সি। এটা ডেরিভেটিভ করলে কত হবে, এখানে 1/m বাইরে চলে আসবে, tan mx এর ডেরিভেটিভ কত হবে 6 স্কোয়ার mx ইন্টু mx এর ডেরিভেটিভ কত হবে m কেটে যাবে, তাহলে কত হবে 6 স্কোয়ার mx। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ 6 স্কোয়ার mx dx সমান, এটা ডেরিভেটিভ এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে, এটা হবে tan mx ডিভাইড বাই m প্লাস সি। আচ্ছা 21 নম্বর হয়ে গেল। আচ্ছা 22 নম্বর দেখো, 22 নম্বরে বলছে ডি ডিএক্স অফ মাইনাস কট mx ডিভাইড বাই m প্লাস সি। তাহলে এটা ডেরিভেটিভ করতেছি, তাহলে -1/m কে বাইরে রেখে দেবো, কট mx কত হবে মাইনাস কোসেক স্কোয়ার mx ইন্টু mx এর ডেরিভেটিভ কত হবে m, তাহলে m কেটে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কোসেক স্কোয়ার mx। তাহলে এখান থেকে কী লিখতে পারি, যে এটার ডেরিভেটিভ এটা আসছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে, এইটা হবে, তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার mx dx সমান কত হবে মাইনাস কট mx ডিভাইড বাই m প্লাস সি। ঠিক আছে, তো একই রকম প্রত্যেকটা সূত্র আমরা মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে করতে পারি, যেটা পরের চ্যাপ্টার আছে বলেছি, যে এখানে mxটাকে আমরা অন্য কিছু ধরে নেব, ধরে নিয়ে পুট করে দেখবো অ্যান্সার চলে আসবে একই রকমভাবে। নেক্সট 22-এরটা হয়ে গেল, 23-এরটা দেখো, 23-এরটা কী বলেছে, ডি ডিএক্স অফ sec mx ডিভাইড বাই m প্লাস সি। এটা ডেরিভেটিভ করতেছি, তাহলে 1/m বাইরে চলে আসবে, sec mx এর ডেরিভেটিভ হবে sec mx ইন্টু tan mx ইন্টু m, তাহলে m কেটে যাবে এখানে, তাহলে কত হবে ইকুয়াল টু sec mx tan mx। তাহলে এখান থেকে কী লিখতে পারি, ইন্টিগ্রেশন, তাহলে এটার ডেরিভেটিভ এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এটা, ইন্টিগ্রেশন sec mx ইন্টু tan mx dx সমান কত হবে sec mx ডিভাইড বাই m প্লাস সি। আচ্ছা 23 নম্বর হলো, এবার দেখো 24 নম্বর কত হবে, এখানেই করে দিচ্ছি 24 নম্বরটা, তাহলে ডি ডিএক্স অফ কার ডেরিভেটিভ করবো, এখানে মাইনাস কোসেক mx ডিভাইড বাই m প্লাস সি, এটা ডেরিভেটিভ করতেছি, তাহলে -1/m বাইরে চলে আসবে, কোসেক mx কত হবে মাইনাস কোসেক mx কট mx ইন্টু mx এর ডেরিভেটিভ হবে m, তাহলে m কেটে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কোসেক mx কট mx। তাহলে এখান থেকে দেখতে পারি যে এটার ডেরিভেটিভ এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এটা, তাহলে এখান থেকে কী লিখতে পারি, যে ইন্টিগ্রেশন অফ কোসেক mx কট mx কোসেক mx কট mx dx সমান মাইনাস কোসেক mx ডিভাইড বাই m প্লাস সি, মাইনাস কোসেক mx ডিভাইড বাই m প্লাস সি। ঠিক আছে, টোটাল 24টা সূত্র আমরা লিখিয়ে দিলাম। যে সূত্রগুলো কোথা থেকে এসছে, যে ডেরিভেটিভের সূত্র থেকে এগুলো সব ইন্টিগ্রেশনের সূত্রগুলো প্রমাণ করেছে, যে কোনো একটা ফাংশনের তার আগের রূপটা জানি, মানে ডেরিভেটিভটা জানি, যে cos mx এর যেটা এসছে সেটা এইটাকে ডেরিভেটিভ করে এসছে, তখন সেখান থেকে বলতে পারি যে cos mx এর ইন্টিগ্রেশন হবে এটা। ঠিক আছে, এগুলো সব ডেরিভেটিভের সূত্র থেকেই প্রমাণ করলাম। নেক্সট দেখো, নেক্সট যে থিওরিটা আছে সেটা পড়ানোর আগে আমরা একটু জানবো লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন জিনিসটা কি, লিনিয়ার ফাংশন FUNCTION, লিনিয়ার ফাংশনের বাংলা মানে হচ্ছে রৈখিক সমীকরণ, যেটা তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো। রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণটা কি, যদি একটা পলিনোমিয়াল থাকে, পলিনোমিয়ালের যদি এক্সের ঘাত যদি সর্বোচ্চ ঘাত যদি 1 হয়, তখন সেই সমীকরণটাকে বলবো রৈখিক সমীকরণ। সাপোজ ধরো y =
2x প্লাস 5। এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন। কেন লিনিয়ার ফাংশন? এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে? 1 আছে, আর এর পাওয়ার এর সহগ হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে লিনিয়ার ফাংশনকে লিখতে পারি y ইকুয়াল টু ax প্লাস বি, যেখানে a নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি a 0 হয়ে যায় তাহলে এই টোটাল টার্মটা 0 হয়ে যাবে। তাহলে টোটাল টার্ম 0 হয়ে গেলে y ইকুয়াল টু b হয়ে যাবে, তখন আর রৈখিক সমীকরণ হবে না। তো রৈখিক সমীকরণ তাকে বলবো যদি এক্সের সর্বোচ্চ, একটা সমীকরণের যদি এক্সের সর্বোচ্চ ঘাত 1 হয় তখনই সেটাকে বলবো রৈখিক সমীকরণ বা লিনিয়ার ফাংশন। সেই ধরনের ফাংশনকে বলবো লিনিয়ার ফাংশন। সাপোজ ধরো থিওরি বা প্রপার্টি যাই বলতে পারো। সাপোজ একটা ফাংশন fx, এটার ইন্টিগ্রেশন করছি, fx dx এর ইন্টিগ্রেশন করতে গিয়ে দেখলাম এর অ্যান্সার বানাচ্ছে 5x প্লাস সি। তো এখান থেকে আমরা একটা বলতে পারি যে এই এক্সের জায়গায় যদি আমরা অন্য কোনো ফাংশনে লিনিয়ার ফাংশন ঢুকিয়ে দিই, মানে রৈখিক সমীকরণ ax প্লাস বি যদি ঢুকিয়ে দিই, তখন কি হবে? এই এক্সের জায়গায় কাকে ঢুকাচ্ছি? এক্স প্লাস বি। তখন কি হবে? এইখানে অ্যান্সারটা তখন আসবে, এখানে অ্যান্সার যদি 5x আসতো তখন আসবে ax প্লাস বি প্লাস সি আসবে, ইন্টু এখানে এক্সের সহগ কত আছে? 1 আছে, সরি এ আছে, তখন কত হবে? 1/a আসবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন fx dx এর যদি ইন্টিগ্রেশন করতে গিয়ে দেখলাম 5x প্লাস সি আসে, তারপরে দেখলাম এক্সের জায়গায় যদি লিনিয়ার ফাংশন যে কোনো ধরি, যে এক্সের জায়গায় যদি ax প্লাস বি ধরি, তখন তার ইন্টিগ্রেশন হবে, এখানে এক্স থাকতো তখন এখানে ax প্লাস বি থাকবে, আর এখানে এক্সের সহগ কত আছে? 1 আছে, তখন এই এক্সের সহগ এ আছে, এই এটা ভাগ হয়ে যাবে। তো এটাকে আমরা আরও এরকমভাবে লিখতে পারি, ফাই অফ, এটা লিখব ax প্লাস বি ডিভাইডেড বাই, এখানে লিনিয়ার ফাংশনটা কত? ax প্লাস বি, এর ডেরিভেটিভ হবে dx অফ ax প্লাস বি প্লাস সি, এভাবে লিখতে পারি। অবশ্যই এখানে একটা মার্ক করে রাখবে যে ax প্লাস বিটা কী হতে হবে? লিনিয়ার ফাংশন, এটা মাস্ট হতে হবে। যদি না লিনিয়ার ফাংশন হয় তাহলে কিন্তু এটা করা যাবে না। সাপোজ 2x স্কোয়ার 5 করে দিলাম, এখানে কত আছে? ax প্লাস বি না থেকে লিখে দিলাম 2x স্কোয়ার প্লাস 5। এটা কিন্তু লিনিয়ার ফাংশন নয়, কারণ এখানে এক্সের সহগ, এক্সের পাওয়ার সর্বোচ্চ কত আছে? 2 আছে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই এখানে লিনিয়ার ফাংশন হতে হবে। তো দেখো এগুলোর আমি কিছু একটা অনেক অঙ্ক দেখাচ্ছি। এগুলোর ফার্স্ট অঙ্ক দেখো, চিন্তা দিল যে ইন্টিগ্রেশন সাইন 3x প্লাস 5 dx সমান, এটার মান কীভাবে বের করবে? দেখো, আচ্ছা আমরা কি জানি? ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস কস এক্স প্লাস সি জানি। তো এখানে কি হবে? যদি সাইন 3x প্লাস 5, আচ্ছা এটা কি? এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন, 3x প্লাস 5টা কি? লিনিয়ার ফাংশন। তাহলে এখানে কত হবে? সাইনের ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস কস এক্স, মাইনাস কস এক্সের জায়গায় হবে 3x প্লাস 5 ডিভাইডেড বাই কি জানি? ddx অফ ax প্লাস বি, মানে ddx অফ লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন বলতে কত? 3x প্লাস 5 সমান মাইনাস কস 3x প্লাস 5 ডিভাইড বাই 3x এর ডেরিভেটিভ হবে 3, এটাই অ্যান্সার। নেক্সট আরেকটা দেখো, আরেকটা করাচ্ছি যে ইন্টিগ্রেশন 6 স্কোয়ার 5x মাইনাস 3 dx সমান কত হবে? দেখো, আচ্ছা নর্মালি আমরা কি জানি? ইন্টিগ্রেশন 6 স্কোয়ার x dx সমান কত হয়? tan x প্লাস সি, এটা নর্মাল জানি আমরা। তাহলে এখানে এক্সের জায়গায় কত আছে? লিনিয়ার ফাংশন আছে, তাহলে কত হবে? এখানেও কত হবে? লিনিয়ার ফাংশন হবে tan ax, সরি 5x মাইনাস 3, tan 5x মাইনাস 3 ডিভাইডেড বাই ddx অফ লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন কত? 5x মাইনাস 3 সমান tan 5x মাইনাস 3 ডিভাইড বাই 5x এর ডেরিভেটিভ কত হবে? 5, এভাবে হবে। শুধু মনে রাখবে যে এইখানে এক্সের জায়গায় যেন লিনিয়ার ফাংশন থাকে, তবেই কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে, অন্যথায় কিন্তু হবে না। অন্য কোনো ফাংশন থাকলে দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ,
থাকলে কিন্তু কোনোভাবেই করা যাবে না। নেক্সট দেখো আরেকটা অঙ্ক করাচ্ছি, ইন্টিগ্রেশন অফ 3 প্লাস 5x এর হোল স্কোয়ার ডিএক্স সমান, এটাকে যদি ভাঙি 3 প্লাস 5x হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ 3 প্লাস 5x, এখানে পারে পারে গুণ হবে 2/3 ডিএক্স সমান। আচ্ছা এখানে দেখো আমরা কি জানি যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন কত জানি, x টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই n+1 প্লাস সি। এখানে কি আছে, x এর জায়গায় কি আছে, লিনিয়ার ফাংশন আছে, এখানে n আছে, এখানেও পাওয়ার আছে, তাহলে এখানে এই সূত্র প্রযোজ্য হবে। তাহলে কত হবে যে x টু দি পাওয়ার n+1, এখানে x না লিখে কত লিখবো 3 প্লাস 5x, এখানে x এর বদলে লিনিয়ার ফাংশনটা লিখছি, হোল টু দি পাওয়ার n+1, এখানে n বলতে কত 2/3 প্লাস 1 ডিভাইড বাই n+1 মানে কত 2/3 প্লাস 1 ডিভাইডেড বাই কি আছে ddx অফ লিনিয়ার ফাংশন, ddx অফ লিনিয়ার ফাংশন কত 3 প্লাস 5x সমান। আচ্ছা এটা করলে কত হবে 3 প্লাস 5x হোল টু দি পাওয়ার, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে 3 2 5 5/3, আর এটা কত হবে 5/3 উল্টে গেলে কত হবে 3/5 ইন্টু এখানে 3 এর ডেরিভেটিভ 0, 5x এর ডেরিভেটিভ হবে 5 প্লাস সি সমান 3 5 5 25, 3/25 3 প্লাস 5x হোল টু দি পাওয়ার 5/3 প্লাস সি, এটা করলাম। আচ্ছা আরেকটা দেখছি, আরেকটা কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 7x মাইনাস 5 ডিএক্স, এটার কি হবে দেখো আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স সমান কত হয় লগ অফ মড এক্স প্লাস সি জানি, কখন যখন নিচে এক্স থাকে, এখানে এক্স এর বদলে কি আছে লিনিয়ার ফাংশন আছে, তাহলে এই সূত্র এগোতে পারবো লগ অফ মড এক্স, তাহলে এক্সের জায়গায় কত বসবে লিনিয়ার ফাংশনটা বসবে, এক্সের জায়গায় লিনিয়ার ফাংশন বসবে ডিভাইডেড বাই ddx অফ, এখানে ddx অফ লিনিয়ার ফাংশন ddx অফ 7x মাইনাস 5 প্লাস সি সমান, এখানে কত হবে লগ অফ মড অফ 7x মাইনাস 5, এটা ডেরিভেটিভ কত হবে 7x এর ডেরিভেটিভ হবে 7 প্লাস সি, এটাই। আর একটা এক্সাম্পল দেখো ইন্টিগ্রেশন অফ 1/√1 মাইনাস 2x মাইনাস 5 এর হোল স্কোয়ার ডিএক্স, এটা কী হবে দেখো। আচ্ছা নর্মালি আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ 1/√, আচ্ছা এখানটা দেখো এখানে 1 মাইনাস লিনিয়ার ফাংশনের স্কোয়ার আছে, তাহলে এখানে যদি লিনিয়ার ফাংশন না থেকে এক্স স্কোয়ার থাকতো তাহলে কি লিখতাম ডিএক্স সমান, এটা কার হতো সাইন ইনভার্স এক্স প্লাস সি এর হতো, তাহলে এখানে কি লিখবো, এখানে লিনিয়ার ফাংশন আছে, তাহলে সাইন ইনভার্স এক্সের বদলে কাকে লিখবো লিনিয়ার ফাংশনটাকে লিখবো -5 ডিভাইডেড বাই ddx অফ 2x মাইনাস 5 প্লাস সি, এটা ডেরিভেটিভ কত হবে, আচ্ছা উপরটা হবে সাইন ইনভার্স অফ 2x মাইনাস 5, এটা ডেরিভেটিভ হবে 2x এর ডেরিভেটিভ হবে 2 প্লাস সি, এটাই। দেখো এই যে লিনিয়ার ফাংশন দিয়ে যে অঙ্কগুলো করলাম এরকম টাইপের যদি কোনো সূত্র দিয়ে তৈরি করি, আমরা সূত্র তৈরি করি তাহলে কী হবে দেখো, নর্মালি আমরা সূত্র দিয়ে লিখতেছি এগুলো, যদি এরকম থাকে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান মাইনাস কস এক্স প্লাস সি, তাহলে এখান থেকে যদি এক্সের জায়গায় যদি লিনিয়ার ফাংশন থেকে সাইন ধরো এ এক্স প্লাস বি থাকলো ডিএক্স, তখন কী হবে সমান এখানে এক্সের জায়গায় এ এক্স প্লাস বি হবে, তাহলে এখানেও কত হবে মাইনাস কস এক্সের জায়গায় হবে এ এক্স প্লাস বি ডিভাইড বাই, এটা হচ্ছে এ এক্স প্লাস বি হচ্ছে লিনিয়ার ফাংশন, তাহলে অ্যাড ডেরিভেটিভ ddx অফ এ এক্স প্লাস বি প্লাস সি আছে যেমন থাকবে সি থাকবে। একই রকম ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স সমান কত হবে সাইন এক্স প্লাস সি, এখান থেকে লিখতে পারি যে এখানে এক্সের জায়গায় যদি লিনিয়ার ফাংশন থাকে এ এক্স প্লাস বি ডিএক্স সমান কত হবে সাইন এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই ddx অফ এ এক্স প্লাস বি প্লাস সি। একই রকম
সেক স্কোয়ার এক্স ডিএক্স যদি থাকে সেক স্কোয়ার এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কত হবে tan এক্স প্লাস সি। এখান থেকে লেখা যেতে পারে যে এক্সের জায়গায় যদি এ এক্স প্লাস বি থাকে সেক স্কোয়ার এ এক্স প্লাস বি ডিএক্স সমান কত হবে tan এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি, মানে ডেরিভেটিভ হবে, লিনিয়ার ফাংশনটা ডেরিভেটিভ হবে। একই রকম কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কত হবে, আমরা কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত জানি মাইনাস কট এক্স প্লাস সি। এখান থেকে লিখতে পারি এক্সের জায়গায় যদি এ এক্স প্লাস বি থাকে তাহলে লিখতে পারি কোসেক স্কোয়ার এ এক্স প্লাস বি ডিএক্স সমান কত হবে মাইনাস কট এক্সের জায়গায় লিখতে পারি এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি প্লাস সি। এবার যদি সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন কত হয়, ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন হয় সেক এক্স প্লাস সি। এখান থেকে লিখতে পারি এক্সের জায়গায় যদি এ এক্স প্লাস বি থাকে ইন্টিগ্রেশন সেক এ এক্স প্লাস বি ইন্টু ট্যান এ এক্স প্লাস বি ডিএক্স সমান এখানে কত হবে সেক এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি প্লাস সি হবে সেগুলো। এবার লিখতে পারি ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স সমান কত হবে মাইনাস কোসেক এক্স প্লাস সি। এখান থেকে লিখতে পারি কি যে এক্সের জায়গায় যদি এ এক্স প্লাস বি থাকে তাহলে ইন্টিগ্রেশন কোসেক এ এক্স প্লাস বি ইন্টু কট এ এক্স প্লাস বি ডিএক্স সমান তখন কী হবে মাইনাস কোসেক এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি প্লাস সি লিখতে পারি। এটা কোসেক গেল। আর যদি কোথাও থাকে আমরা কি জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কী জানি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। যদি এটা না থাকে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সের বদলে যদি থাকে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ডিএক্স থাকে তাহলে কী হবে একই রকম এখানে অ্যান্সারটাও আসবে কত ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি প্লাস সি। আচ্ছা এরপর যদি থাকে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লগ ই বেস এ প্লাস সি। তাহলে এখান থেকে এ টু দি পাওয়ার এক্সের জায়গায় যদি লিনিয়ার ফাংশন থাকে এ এক্স প্লাস বি থাকে তখন কী হবে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্সের জায়গায় যদি এ এক্স প্লাস বি থাকে। আচ্ছা দেখো এইখানটাতে এ এক্স প্লাস বি লিখছি না, এখানে পি এক্স প্লাস কিউ লিখছি, কারণ এখানে যদি এ এক্স লিখে দিই এই এ এক্স আর এটা মিশে যাবে, ঠিক আছে, সেই জন্য আমরা এখানে এ এক্স লিখছি না, লিনিয়ার ফাংশনটাকে পি এক্স প্লাস কিউ দিয়ে লিখছি। তাহলে এখানে ডিএক্স সমান কত হবে এখানে কত আছে এ টু দি পাওয়ার এক্স হবে, এখানে এ টু দি পাওয়ার এক্সের বদলে কত হবে পি এক্স প্লাস কিউ ডিভাইড বাই লগ ই বেস এ, এখানে নিচে কত হবে ডি ডিএক্স অফ এটা ডেরিভেটিভ ডি ডিএক্স অফ পি এক্স প্লাস কিউ হবে ডি ডিএক্স অফ পি এক্স প্লাস কিউ প্লাস সি এটাই। আচ্ছা এটা তো আমরা তুলে নাও, আমি উপরটা মুছি, এখনও সূত্রগুলো আছে এরকম টাইপের। নেক্সট দেখো নেক্সট কী বলছে ইন্টিগ্রেশন অফ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটার ইন্টিগ্রেশন কী শিখছিলাম সাইন ইনভার্স এক্স প্লাস সি অথবা মাইনাস কস ইনভার্স এক্স প্লাস সি। এখান থেকে লিখতে পারি যে এখানে এক্সের বদলে যদি লিনিয়ার ফাংশন থাকে ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের বদলে এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার থাকে তখন তার ইন্টিগ্রেশন কত হবে, এখানে সাইন ইনভার্স এক্স লিখছিলাম, এখানে সাইন ইনভার্স এক্সের জায়গায় লিখব এ এক্স প্লাস বি ডিভাইড বাই ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি প্লাস সি লিখব সমান একই রকম মাইনাস কস ইনভার্স এক্সের বদলে লিখব এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ
এক্স প্লাস বি প্লাস সি। একই রকম এখানে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কত হবে, ট্যান ইনভার্স এক্স প্লাস সি অথবা মাইনাস কট ইনভার্স এক্স প্লাস সি। এখান থেকে আমরা লিখতে পারি কি, এই এক্সের বদলে যদি লিনিয়ার ফাংশন থাকে, মানে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার ডিএক্স, তখন কি লিখব, ট্যান ইনভার্স এক্সের বদলে লিখব এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি প্লাস সি করতে পারি, অথবা মাইনাস কট ইনভার্স এক্সের বদলে লিখব এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি প্লাস সি লিখতে পারি। আর যদি এটা থাকে ইন্টিগ্রেশন অফ 1/x রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, এটা হয় সেক ইনভার্স এক্স প্লাস সি অথবা মাইনাস কোসেক ইনভার্স এক্স প্লাস সি হয়। তাহলে এখান থেকে এর বদলে যদি লিনিয়ার ফাংশন থাকে তখন কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ 1/x এর বদলে থাকে এ এক্স প্লাস বি ইন্টু রুট ওভার অফ এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 1 ডিএক্স সমান লিখতে পারি সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্সের বদলে লিখব এ এক্স প্লাস বি প্লাস ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি সমান লিখব মাইনাস কোসেক ইনভার্স এক্স মাইনাস কোসেক ইনভার্স এক্সের বদলে লিখব এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি প্লাস সি। আর যদি এখানে আমরা কি জানি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কত হয়, সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। এখান থেকে লিখতে পারি এখানে এক্সের জায়গায় যদি এ এক্স প্লাস বি থাকে, মানে লিনিয়ার ফাংশন থাকে, মানে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন ডিএক্স থাকে, তাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, মানে এখানে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 ডিভাইডেড বাই লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ, মানে ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি আর ডেরিভেটিভ প্লাস সি। এখানে এক্স টু দি পাওয়ার এন হলো, যদি 1/x এর ইন্টিগ্রেশন কত হয়, 1/x dx সমান লগ অফ মড এক্স প্লাস সি হয়। এখানে 1/x না থেকে যদি এটা থাকে ইন্টিগ্রেশন 1 লিনিয়ার ফাংশন এ এক্স প্লাস বি ডিএক্স সমান, এখানে কি লিখতাম, লগ অফ মড এক্স লিখতাম, এখানেও একই রকম লগ অফ মড এক্স না লিখে লগ অফ লিনিয়ার ফাংশন ডিভাইড বাই লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এখানে সিটা কি, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লিখে দিবে। ঠিক আছে, আচ্ছা একই রকম এই যে সূত্রগুলো প্রমাণ করলাম প্রত্যেকটা আমরা এ এক্স প্লাস বিকে আমরা জেড ধরেও করতে পারি, মানে পুট করেও প্রত্যেকটা প্রমাণ এরকম টাইপেরই আসবে, অ্যান্সার একই আসবে, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। একটা কথা জেনে রাখো, ডেরিভেটিভের থেকে ইন্টিগ্রেশন কঠিন, ডেরিভেটিভ অনেক সহজ, যে কোনো ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, সমস্ত ফাংশনে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, সেই সব ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো যেসব ফাংশনকে আমরা ইন্টিগ্রেবল ফর্মে নিয়ে যেতে পারবো। ইন্টিগ্রেবল ফর্মে মানে কি, এই যতগুলো সূত্র লিখেছি ওই সূত্রের আকারে যখন সেগুলোকে কনভার্ট করতে পারবো সেই ফাংশনগুলোকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স স্কোয়ার ডিএক্স, এই একটা ফাংশন, এই ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। আরও উদাহরণ আছে, ধরো সাইন এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ডিভাইড বাই এক্স ডিএক্স, এগুলো আমরা ইন্টিগ্রেবল ফর্মে নিয়ে যেতে পারবো না, মানে ইন্টিগ্রেশনে যেসব সূত্র আছে সেই রকম সূত্রে আমরা কনভার্ট করতে পারবো না। তারপরে ধরো ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স কস এক্স ডিএক্স, তারপরে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, তারপরে ইন্টিগ্রেশন অফ
ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ডিএক্স, তারপরে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, integration of dx divided by log x, integration of log x dx, integration of root over of 1 minus k square sin square x dx। এইসব ফাংশনগুলোর আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারবো না, এগুলোকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, এগুলোকে ইন্টিগ্রেশন করতে পারবো না। নেক্সট দেখো, এই যে সাইনের আমরা ডেরিভেটিভ যে করি, ধরো ddx অফ সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় cos x, কি ddx অফ ধরো cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন এক্স। আর এখানে ধরো ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স dx সমান মাইনাস cos x প্লাস সি ইন্টিগ্রেশন অফ cos x dx সমান কত হবে সাইন এক্স প্লাস। একটা জিনিস মনে রাখবে, ডেরিভেটিভের ক্ষেত্রে যেখানে কোশ্চেনে সি দিয়ে শুরু হবে, মানে কস মানে কি, কসের আগে সি দিয়ে শুরু হচ্ছে, তখন অ্যান্সারে মাইনাস আসবে। এখানে দেখো, এখানে সি দিয়ে কি শুরু হচ্ছে, ডেরিভেটিভটাতে কোশ্চেনে সি দিয়ে শুরু হয়নি, সেখানে সেই জন্য এখানে পজিটিভ আছে। যেখানে সি দিয়ে শুরু হবে তখনই অ্যান্সারে কি আসবে, মাইনাস আসবে। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এর উল্টোটা, যখন অ্যান্সারে সি দিয়ে আসবে, অ্যান্সারটা কি আসছে, cos x আসছে, cosের আগে কি সি আছে, তাহলে সি আসলে তার অ্যান্সারে মাইনাস আসবে। একই রকম দেখো, অ্যান্সারে কি সি আছে, সি নেই, সেই জন্য এর আগে মাইনাস হবে না। এখানে কোশ্চেনে সি থাকলে দেখার দরকার নেই, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অ্যান্সারে দেখবে অ্যান্সারে সি আছে কিনা, অ্যান্সারে যদি সি থাকে তার আগে মাইনাস চিহ্ন আসবে। আর এখানে কোশ্চেনে দেখবো কোশ্চেনে সি আছে কিনা, যেমন ধরো ddx অফ কোসেক এক্স, কোসেক এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস কোসেক এক্স কট এক্স। এখানে হচ্ছে কোশ্চেনে সি আছে, মানে অ্যান্সারে মাইনাস আসবে। ঠিক আছে, এটুকুই মনে রাখবে, ডেরিভেটিভের ক্ষেত্রে কোশ্চেনে যদি সি থাকে তখন অ্যান্সারে মাইনাস আসবে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি অ্যান্সারটা যদি সি দিয়ে আসে তখন তার আগে মাইনাস আসবে। ঠিক আছে, তো ইনডিফিনিট ইন্টিগ্রালে যত সমস্ত কনসেপ্ট ছিল, টোটাল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিলাম, যে ইনডিফিনিট ইন্টিগ্রালটা কী, কোথা থেকে এসছে, সব কিছুই আমি বলেছি। নেক্সট ডেটে তোমাদের বহু বিকল্প উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, ভিডিওটা দেখা